সবাই জয়েন হয়ে যাও আর শেয়ার করে দাও তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সাথে। আমি এখনই শুরু করব। শেখ নাইম শুরু করেন, অপেক্ষায় ছিলাম। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তুমি শেয়ার করে দাও তোমার বন্ধু বান্ধবের সাথে। সবাই অপেক্ষায় ছিল। আমি কিছু সমস্যার কারণে গতকালকে ক্লাস নিই নাই। আজকে আমরা শুরু করব হচ্ছে চ্যাপ্টার 6 থেকে। তবে চ্যাপ্টার 6 শুরু করার আগে তোমাদের চ্যাপ্টার 5 এর কিছু জিনিস তোমাদের আমি শুধু রচনামূলক প্রশ্নগুলো দেখাই দিছিলাম তোমাদের। অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলো চ্যাপ্টার 5 এর বাকি ছিল। তো চ্যাপ্টার 5 এর সেই কোশ্চেনগুলো আমরা একটু দেখি, কারণ চ্যাপ্টার 5 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 5 এবং 6 সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তার মধ্যে চ্যাপ্টার 5 আর বেশি ইম্পর্টেন্ট। তো রচনামূলক তিনটা কোশ্চেন দেখছিলাম, বলছিলাম যে তিনটা প্রশ্নই তোমরা অবশ্যই অবশ্যই এই তিনটা প্রশ্ন তোমরা দেখে রাখবা। ঠিক আছে? তো আমরা শুরু করি আমাদের চ্যাপ্টার 5 এর। যদি দেখি যে অনেক বড় একটা অধ্যায়, তো এখানে যদি আমরা প্রথম থেকে শুরু করি, তো নরমালি অতি সংক্ষিপ্ত কোশ্চেন, অল্প কয়েকটা সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত কোশ্চেন আছে। মাইক্রো প্রসেসর বলতে কি বোঝায়? তো নরমালি মাইক্রো প্রসেসর হলো প্রোগ্রামযোগ্য ইলেকট্রনিক চিপ, যা কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ বা সিপিইউ এর মতো কাজ করে। তো মানে মূল কথা হচ্ছে সেগুলোকে আমরা মাইক্রো প্রসেসর বলবো, যেগুলো হচ্ছে কম্পিউটারের মেন এলিমেন্ট হিসেবে কাজ করে এবং সেটা প্রসেসিং করতে পারে। সেটা বিভিন্ন ধরনের প্রসেসর হতে পারে আর কি। তো এগুলো সব মাইক্রো প্রসেসর। তো তারপরে হচ্ছে এন বিট মাইক্রো প্রসেসর। যে মাইক্রো প্রসেসর এন বিট মাইক্রো প্রসেসর জিনিসটা কি? যে এন বিট ডাটা এট এ টাইমে প্রসেস করতে পারে, মানে একত্রে এন বিট ডাটা প্রসেস করতে পারে। তাকে আমরা বলবো এন বিট মাইক্রো প্রসেসর। এখানে বলতে পারি যে 16 বিট মাইক্রো প্রসেসর বলতে কি বোঝায়? কোনো একটা মাইক্রো প্রসেসর যদি এট এ টাইমে 16 বিট ডাটা প্রসেস করতে পারে, তাহলে আমরা তাকে বলবো 16 বিট মাইক্রো প্রসেসর। ঠিক আছে? বলছে দুইটা, তারপর একটা সিম্পল কোশ্চেন, দুটো 16 বিট মাইক্রো প্রসেসরের নাম লেখো। এখানে দেখো যে 8086 আর 80186, এই দুটো হচ্ছে 16 বিট মাইক্রো প্রসেসর। তো এই প্রসেসর কোনটা কত বিটের, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে যখন যেখানে পড়বা। এই জিনিসটা একটু খেয়াল রাখবা আর কি। আরেকটা সিমিলার কোশ্চেন, মাইক্রো কন্ট্রোলার বলতে কি বোঝায়? তো মাইক্রো কন্ট্রোলার কি? যে একটি ছোট কম্পিউটার। আমরা মাইক্রো প্রসেসর সম্বলিত, যেরকম আমি যে কম্পিউটারে ক্লাস নিচ্ছি, তোমরা যে ফোনে বা কম্পিউটারে ক্লাস করতেছো, এগুলো সবই মাইক্রো প্রসেসর বেসড কম্পিউটার। তার মাইক্রো কন্ট্রোলার হচ্ছে স্পেসিফিক একটা কাজের জন্য ব্যবহার করা হয়। মাইক্রো কন্ট্রোলার হচ্ছে ছোট কম্পিউটার, যার মধ্যে সিপিইউ, র্যাম, রোম, আইওপোর্ট সবকিছু একটা চিপের মধ্যে ইনবিল্ড অবস্থায় থাকে আর কি। ঠিক আছে? তো এগুলোকে বলা হয় মাইক্রো কন্ট্রোলার। যেমন আমাদের কম্পিউটারে কিবোর্ড আলাদা, মাউস আলাদা, স্পিকার আলাদা, সবকিছু আলাদা আলাদা, পোর্টগুলো আলাদা, সবকিছু আলাদা আলাদা হয়ে থাকে। বাট আমাদের মাইক্রো কন্ট্রোলার যেটা করে, সেটা একটা চিপের মধ্যে প্রসেসর থেকে শুরু করে যা কিছু দরকার সবকিছু একটা চিপের মধ্যেই ইনবিল্ড করে দেয় আর কি। তো 8086 মাইক্রোপ্রসেসরের কয়টি মোড এবং কি কি, এটা একটা অতি সংক্ষিপ্ত কোশ্চেন বা সংক্ষিপ্ত কোশ্চেনও আসতে পারে, যে মোডগুলো কাজ কি হিসাবে। তো দুইটা মোডে কাজ করে, একটা হচ্ছে ম্যাক্সিমাম মোড আর একটা হচ্ছে মিনিমাম মোড। মিনিমাম মোড ও ম্যাক্সিমাম মোড আমি একটু বলে দিই, এটা সম্পর্কে আরো পড়াশোনা করা লাগবে আমাদের একটু। মিনিমাম মোড জিনিসটা কি, ম্যাক্সিমাম মোড জিনিসটা কি, এটা আমাদের চ্যাপ্টার 7-এ পাবো, 8-এ পাবো, 9-এ পাবো। তো এই মিনিমাম মোড আর ম্যাক্সিমাম মোড বলতে আসলে বোঝায় কি, এই জিনিসটা একটু বলে দিই। তো এই জিনিসটা হচ্ছে কি, দেখো আমাদের যখন কম্পিউটার নর্মালি রান করে, তখন আমাদের বিভিন্ন এক্সটার্নাল ডিভাইসের সাথে কমিউনিকেশন করা লাগে। তো কমিউনিকেশনটা যদি শুধুমাত্র প্রসেসর এবং এক্সটার্নাল ডিভাইসের মধ্যে হয়, তখন সেটা বলা হয় মিনিমাম মোড। আর এই আমাদের এই কমিউনিকেশনটা বাইরের যখন কিবোর্ড, মাউস, মেমোরি কার্ড বা যে কোনো ডিভাইসের সাথে যখন কমিউনিকেশন করে, সেই কমিউনিকেশনটা সহজ করার জন্য আলাদাভাবে একটা আমাদের বাস কন্ট্রোলার ব্যবহার করা হয়। যেমন 8086 এর সাথে ব্যবহার করা হয় 8288 বাস কন্ট্রোলার। তো এরকম এই বাস কন্ট্রোলার গুলো ব্যবহার করে আমাদের যখন কাজ করা হয়, তখন সেটাকে বলা হয় ম্যাক্সিমাম মোড। তো জাস্ট জেনে রাখলাম দুইটা মোডে কাজ করে, একটা হচ্ছে মিনিমাম মোড আর একটা হচ্ছে ম্যাক্সিমাম মোড। ইনস্ট্রাকশন কিউ এর কাজ কি? আমরা যখন 8086 এর আর্কিটেকচার দেখছিলাম, রচনামূলক প্রশ্ন, তখন দেখছিলাম ইনস্ট্রাকশন কিউ এর কাজ কি, যে প্রিফেচ করে আগে ধরে রাখে 6 বাইটের একটা ইনস্ট্রাকশন কিউ আছে 8086 এ। সে 6 বাইটের কিউ করে কি, 6 বাইট ডাটা রেখে দেয় কিউ এর ভিতরে। এরপর একটা 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 করে দিতে থাকে আমাদের, আহ, যাতে সিপিইউ সময় অপচয় না করে দ্রুত ডাটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারে। এই জন্য সেটা কি করে, আগেই ফ্রেজ করে, মানে পড়ে সেই কিউ এর মধ্যে রেখে দেয় এবং একের পর এক আমাদের এক্সিকিউশন ইউনিটে পাস করে। এটাই হচ্ছে ইনস্ট্রাকশন কিউ এর কাজ। 8086 মাইক্রোপ্রসেসর কয়টি মেমোরি ব্যাংক রয়েছে এবং কি কি? তো এটা আমরা চ্যাপ্টার 7-এ দেখব যে আসলে মেমোরি ব্যাংক জিনিসটা কি। তো দুইটা মেমোরি ব্যাংক আছে, একটা হচ্ছে লোয়ার ব্যাংক বা ইভেন অ্যাড্রেস, মানে আরেকটা হচ্ছে আপার ব্যাংক বা অড অ্যাড্রেস।
অর্থাৎ আমাদের 1 2 3 4 5 6 করে যদি আমরা অ্যাড্রেস গুলো কাউন্ট করি, তাহলে 1 3 5 7 এগুলোকে বলতেছি আমরা অড বা আপার ব্যাংক, আর 2 4 6 8 এগুলোকে বলতেছি আমরা লোয়ার ব্যাংক বা ইভেন অ্যাড্রেস। তো এই জিনিসটা কি আমরা মেমোরি চ্যাপ্টার পড়ার সময় এই জিনিসটা দেখবো আর কি। তারপরে দেখি 8086 মাইক্রোপ্রসেসরের সেগমেন্ট রেজিস্টারের নাম লেখো। সেগমেন্ট রেজিস্টার কি? যে আমাদের একটা মেমোরিকে কয়েকটা সেগমেন্টে ভাগ করা হয়, সেগুলোকে প্রত্যেকটাকে এক একটা নাম আছে। যেমন সিএস, ডিএস, ইএস এবং এসএস, এই চারটা সেগমেন্টে ভাগ করা থাকে। সেগমেন্ট সিএস হচ্ছে কোর সেগমেন্ট, ডিএস হচ্ছে ডাটা সেগমেন্ট, এসএস হচ্ছে স্ট্যাক সেগমেন্ট এবং এস হচ্ছে এক্সট্রা সেগমেন্ট। অর্থাৎ বিভিন্ন ধরনের ডাটা রাখার জন্য আমাদের এই চারটা ক্যাটাগরি, চারটা ব্লকে ভাগ করা হয় আমাদের মেমোরিকে। অর্থাৎ একটা মেমোরিকে ভেঙে চারটা পার্ট করা হয়, এগুলোকে বলা হচ্ছে সেগমেন্ট। একটা সেগমেন্ট কি? একটা সেগমেন্ট হচ্ছে একটা অংশ আলাদাভাবে সেপারেট করা হয়, এটুকুই। তারপরে পরের কোশ্চেন দেখি যে বি আই ইউ, এগুলো কিন্তু সব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই জন্যই প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা 4টা 5টা করে কোশ্চেন দিচ্ছি, বাট এই চ্যাপ্টারে আমরা টোটাল 11টা কোশ্চেন দিচ্ছি। কেন 11টা কোশ্চেন দিচ্ছি সত্যি সংক্ষিপ্ততে? কারণ সবগুলো পড়া লাগবে। চ্যাপ্টার আমি বলি তো চ্যাপ্টার 5 সবার আগে পড়ো তোমরা, অন্য কিছু পড়ার আগে। বিআইইউ এবং সিইউ বলতে কিছু, বিআইইউ বলতে বাস ইন্টারফেস ইউনিট। আমরা জানি বাস ইন্টারফেস ইউনিট কাজ করে কি? মেমোরি এবং আইএমএর সাথে ডেটা আদান প্রদানের সময় ইনস্ট্রাকশন ফেচ করে। আর কন্ট্রোল ইউনিট কাজ কি? কন্ট্রোলের কাজ হচ্ছে সবকিছুকে নিয়ন্ত্রণ করা, আমি প্রথমেই বলছি। তো কন্ট্রোল ইউনিটের কাজ হচ্ছে অভ্যন্তরীণ এবং বাহির সবকিছু নিয়ন্ত্রণ করাই হচ্ছে এই কন্ট্রোল ইউনিটের কাজ। যেভাবে আগে পড়ছো ওইটাই একই জিনিস ছেড়ে দিবা, বা আলাদাভাবে মুখস্থ করার এখান থেকে দরকার নয়, ঠিক আছে? বিএসি, বাস হাই ইনেবল বা ব্যাংক হাই ইনেবল, এখানে বাস লেখা আছে, মূলত কথাটা হয় ব্যাংক হাই ইনেবল। তো ব্যাংক হাই ইনেবলের কাজ হচ্ছে কি, এটা আমরা চ্যাপ্টার 7 এ ভালোভাবে দেখবো। 8086 এর ডেটা বাস এবং অ্যাড্রেস বাস কত বিটের? ইম্পর্টেন্ট, অতি সংযুক্ত। তো ডেটা বাস হচ্ছে আমাদের 16 বিটের, বাট অ্যাড্রেস বাস হচ্ছে 20 বিটের, ঠিক আছে? নরমালি কি হয় যে আমাদের ডাটা বাস 16 বিটের হয়, অ্যাড্রেস বাস 16 বিটের হয়, এরকম হয়। বাট আমাদের 8086 এ অ্যাড্রেস বাস হচ্ছে 20 বিটের, ডেটা বাস হচ্ছে 16 বিটের। এএলই সিগন্যালের কাজ কি? এটাও গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, চলে আসতেও পারে। তো এএলই হচ্ছে কি? একটা 25 নম্বর পিন, আমাদের যে পিন ডায়াগ্রাম আছে 8086 এর, আমরা দেখব। তো আউটপুট সিগন্যাল যা কি করে, যে অ্যাড্রেস এবং বাস এবং ডাটা বাস মাল্টিপ্লেক্সড অবস্থায় থাকে, ঠিক আছে? তো কখন অ্যাড্রেস বাস হিসেবে কাজ করবে আর কখন ডেটা বাস হিসেবে কাজ করবে, সেটাই এএলই সিগন্যালের মাধ্যমে নির্ধারণ করা হয়। তো এডি 0 থেকে এডি 15 কে এবং এ 0 থেকে এ 15 কে এবং ডি 0 থেকে ডি 15 কে ডিমাল্টিপ্লেক্স করে, অর্থাৎ অ্যাড্রেসে এবং ডেটা বাসে কখন কোনটা ব্যবহার হবে এই পিনটা হাই এবং লো করার মাধ্যমে সেটা সিলেক্ট করে থাকে, ঠিক আছে? ওকে। তো এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো যদি দেখি, খুবই সহজ, আমরা একটু এক টানে দেখে ফেলবো, এরপরে চ্যাপ্টার 6 এ চলে যাব আমরা। তো দেখো এই যে সেগমেন্ট রেজিস্টারের চিত্র আঁকো, ইম্পর্টেন্ট কোশ্চেন এভাবে আসতে পারে, সেগমেন্ট রেজিস্টার রিলেটেড কোশ্চেন একটা আসবে, ঠিক আছে? এটা কিভাবে আসবে তো একটু পড়ে রাখতে হবে। তো দেখো সেগমেন্ট রেজিস্টার কি? সিএস, ডিএস, এসএস এবং ইএস, এই চারটা হচ্ছে আমার সেগমেন্ট রেজিস্টার। এরকম 0 থেকে 15 পর্যন্ত এই 16টা অ্যাড্রেস। তো প্রথমে সিএস, তারপরে ডিএস, তারপরে এসএস, তারপরে এস, এরকম করে সাইডের নামগুলো লিখে দিতে হবে। হ্যাঁ, এইভাবে যেখানে লেখা আছে এরকম ভাবে নামগুলো লিখে দিতে হবে। তো দিলে হয়ে গেল। তো এই সেগমেন্ট রেজিস্টার পরে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এক্স, বিএক্স, সিএক্স এবং ডিএক্স রেজিস্টারের কার্যাবলী। এই রেজিস্টার কোন রেজিস্টারগুলো আমি যদি একটু তোমাদের মনে করাই দিই, তো আমাদের যে জেনারেল পারপোজ রেজিস্টার ছিল সেই রেজিস্টারগুলোই কিন্তু এই রেজিস্টারগুলো, এগুলোকে একত্রে এক্স, বিএক্স, সিএক্স এবং ডিএক্স বলা হয়। এই কাজটা কিন্তু আমরা পড়ছি রচনামূলক কোশ্চেনে। কোথায় আমি তোমাদের একটু দেখাই দিই। এই যে এখানে এসে যদি বলি আহ 8086 মাইক্রোসফট রেজিস্টার স্ট্রাকচার অঙ্কন করে জেনারেল পারপোজ রেজিস্টারগুলোর সংক্ষিপ্ত বর্ণনা দাও। এই যে এই অংশটুকু যে এক্স, বিএক্স, সিএক্স এবং ডিএক্স, এই অংশটুকুই, ঠিক আছে? এইচ এবং এল কে এক্স বলা হয়। তো এগুলোর বর্ণনা কিন্তু আমরা দেখছি, যেমন হচ্ছে দেখো জেনারেল পারপোজ রেজিস্টার এইচ এল, বিএস বিএল, সিএস সিএল এবং ডিএস ডিএল, আরবিটারি রেজিস্টার ইন্ডিভিজুয়ালি পেয়ার করা হয় এবং এদেরকে অ্যাকুমুলেটর, এই যে এটাকে বলা হয় এক্স, এটার অপারেশন, মানে এই যে অংশটুকু, এই অংশটুকুর এই অংশটুকুর বর্ণনা দিয়ে দিলেই তোমাদের হয়ে যাবে। তো আলাদাভাবে এই কোশ্চেনটা আর এখান থেকে পড়ার দরকার নাই। আশা করি বুঝতে পারছো। তো এই কোশ্চেনটার আনসার রচনামূলক করে ওখান থেকে ওইটুকু জাস্ট দিয়ে দিবা আর কি। সিএক্স এ কেন কাউন্টার রেজিস্টার বলা হয় সেটার আনসার ওখানে দেওয়া আছে, সেম ভাবেই দিবা। তো এই কোশ্চেনটা আবার ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি, মাইক্রোপ্রসেসরের ম্যাক্সিমাম এবং মিনিমাম মোডের পার্থক্য। আমরা প্রথমে দেখছিলাম কি যে অতি সংক্ষিপ্ত কোশ্চেনের মধ্যে যে 8086 দুইটা মোডে কাজ করে, একটা হচ্ছে মিনিমাম মোড আর একটা হচ্ছে ম্যাক্সিমাম মোড।
তো মিনিমাম মোড এবং ম্যাক্সিমাম মোডের মধ্যে আসলে পার্থক্যটা কি, কোন মোডে কি কাজ করে সেই জিনিসটা এখানে বলতে হবে। তো দেখো একটা আমাদের পিন আছে, যে পিনের নাম হচ্ছে এমএন এমএক্স। দেখো এই যে এমএক্স এর উপরে একটা বার দেওয়া আছে, এরকম একটা বার দেওয়া আছে, এটার মানে হচ্ছে অ্যাক্টিভ লো পিন, মানে হচ্ছে এই পিনটার মান যখন, এই সিগন্যালটার মান যখন 0 হয় তখন এই এমএক্স এই ইনস্ট্রাকশনটা কাজ করবে আর সিগন্যালটা কাজ করবে, আর যখন 1 হবে তখন এমএন এই অংশটা কাজ করবে। অর্থাৎ এই পিনটি যখন হাই হয় তখন সেটা কি করে, তখন সেটা মিনিমাম মোডে কাজ করে, আর যখন এই পিনটার মান লো হয় অর্থাৎ 0 হয় তখন ম্যাক্সিমাম মোডে কাজ করে। তারপরে হচ্ছে যে ইউনি প্রসেসর সিস্টেম, মানে এখানে ইউনি বলতে কি বোঝায়, একক, ঠিক আছে। তো অর্থাৎ মিনিমাম মোডে একটা প্রসেসর কাজ করে, কোনো বাস কন্ট্রোলার ব্যবহৃত হয় না মিনিমাম মোডে। আর ম্যাক্সিমাম মোডে কি বলা হচ্ছে 8288 নামক, আমি যেটা প্রথমে বললাম মিনিমাম মোড ম্যাক্সিমাম মোড পড়ানোর সময় এই জিনিসটা আমরা দেখবো। তো চ্যাপ্টার 7 এ দেখবো, চ্যাপ্টার 8 এ দেখবো। তো মাল্টিপল এক্ষেত্রে 8288 নামক একটা বাস কন্ট্রোলার ব্যবহৃত হয় আর কি। তো এই একটা গেল। তারপরে এখানে কিছু পিন ব্যবহার করা হয়, এই যে পিনগুলো যেমন হোল্ড, হোল্ড অ্যাকনোলেজমেন্ট, রাইট, আইও, মেমোরি এবং আইও, ডাটা ট্রান্সমিট রিসিভ, ডাটা ইনেবল, অ্যাড্রেস ল্যাচ ইনেবল, ইন্টারাপ্ট অ্যাকনোলেজমেন্ট, এই যে পিনগুলা, এই পিনগুলো ব্যবহার করা হয় হচ্ছে আমাদের মিনিমাম মোডে। আর ম্যাক্সিমাম মোডের পিনগুলো যদি দেখো রিকোয়েস্ট গ্র্যান্টেড, তারপর হচ্ছে রিকোয়েস্ট গ্র্যান্টেড 1, লক, তারপর হচ্ছে স্ট্যাটাস সিগন্যাল, স্ট্যাটাস কিউ সিগন্যাল, QS0, QS1, এই পিনগুলো ব্যবহার করা হয় হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মোডে। তো এই গেল। তারপরে হচ্ছে মেমোরি এবং আইও, আইও কন্ট্রোল সিগন্যাল দেওয়া আছে কিছু, এবং মেমোরি এবং আইও কন্ট্রোলের জন্য এই সিগন্যালগুলো ব্যবহার করা হচ্ছে ম্যাক্সিমাম মোডে। এই হচ্ছে মিনিমাম মোড এবং ম্যাক্সিমাম মোডের মধ্যে পার্থক্য। আশা করি তোমরা বুঝতে পারছো। আরেকবার নিজের মতো করে একটু পড়ে নিবা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো আরেকটা কোশ্চেন। এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, আসলে এই চ্যাপ্টারের প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, এই জন্য চ্যাপ্টার 5 যেখান থেকে বাদ দিয়েছিলাম সেখান থেকে আবার তোমাদের শুরু করলাম, নইলে আমি ডাইরেক্ট 6 থেকে চলে যাইতাম, এই অংশগুলো পড়াইতাম না। বাট এগুলো না পড়লে তোমাদের আসলে আহ হ্যাঁ, তোমাদের পিডিএফ দিয়ে দিব ক্লাস শেষে, পেজে আপলোড করে দিব পিডিএফ, ঠিক আছে। তো এই জন্য আমি তোমাদের এই অংশটুকু আসলে আহ দেওয়া আর কি। তো দেখো যে আর কিউ জিটি 0 এবং আর কিউ জিটি 1, এটার মানে এটা কি, এটার মানে হচ্ছে রিকোয়েস্ট গ্র্যান্ট। রিকোয়েস্ট গ্র্যান্ট বলতে যে এই পিনগুলো কি করা হয়, ম্যাক্সিমাম মোডে ব্যবহার করা হয়। তো এই সিগন্যালগুলো ম্যাক্সিমাম মোডে কখন ব্যবহার হয়, যখন হচ্ছে আমাদের এক্সট্রা একটা আমাদের বাস কন্ট্রোলার ব্যবহার করা হয়। তো লোকাল বাস মাস্টার দ্বারা প্রসেসরকে লোকাল বাস হতে চলতি বাসের সাইকেলের মধ্যে যুক্ত করা। অর্থাৎ আমাদের প্রসেসর থেকে আমাদের যে বাস কন্ট্রোল আছে সেই বাস কন্ট্রোলারকে অ্যাক্সেসটা নেওয়ার জন্য এই সিগন্যালের মাধ্যমে করা হয় কি, অ্যাক্সেসটা নেওয়া হয়। তো এখানে বলা হয়েছে এই যে আর কিউ জিটি 0 অগ্রগণ্যতা আর কিউ জিটি 1 এর থেকে বেশি আর কি। তারপর হচ্ছে লক, সিস্টেম বাসদের নিয়ন্ত্রণ লাভের জন্য লক পিনটি অন্য বাস মাস্টারকে কাজ করায়। মানে এর মানে হচ্ছে কি যে এই পিনটার এই এটার মাধ্যমে আমাদের কন্ট্রোলটাকে কি করা হয়, মানে আমরা কোনো একটা ইনস্ট্রাকশনের প্রিফিক্স হিসেবে ব্যবহার করা হয়। এটা একটা ইনস্ট্রাকশনের পূর্বে যখন এই লক সিগন্যালটা পায় তখন করে কি, সিস্টেম বাস থেকে আমাদের এই যে বাস কন্ট্রোলারের কাছে যে কন্ট্রোলটা চলে যায় সেই কন্ট্রোলটা ধরে রাখে কাজ শেষ না হওয়া পর্যন্ত। এরপরে হচ্ছে যে আমাদের এই যে QS1 এবং QS0, এই পিনগুলো হচ্ছে যে স্ট্যাটাসকে, মানে স্ট্যাটাসকে আমাদের যেই প্রসেসরের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস গুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের এই সিগন্যাল গুলো ব্যবহার করা হয়। এই এইরকম একটা কোশ্চেন আছে, যেমন হচ্ছে দেখো কিউ স্ট্যাটাস সিগন্যাল সমূহের বর্ণনা করো। অর্থাৎ এই যে QS0 এবং QS1 কিভাবে আসলে স্ট্যাটাসকে দেখায় সেই জিনিসটা যদি এখান থেকে দেখায়, দেখো ম্যাক্সিমাম মোডে দুটো কিউ স্ট্যাটাস সিগন্যাল QS0 এবং QS1 উৎপাদন করে। এই দুটো সিগন্যাল কিভাবে কাজ করে দেখো, যখন QS0 এবং QS1 দুইটার মানে যখন 0 থাকে তখন কোনো কাজ হবে না, অর্থাৎ শেষ ক্লক সাইকেল কিউ হতে কিছু নেবে না, কিউ এর কাছে কিউ এর কিছু ডাটা কিউ আকারে থাকবে সিরিয়ালি, এবং একটার পর একটা ডাটা ট্রান্সফার করবে। তারপরে যখন কিউ এর 0 এর মান 0 এবং 1 এর মান 1, তখন প্রথম বাইট ইনস্ট্রাকশন প্রথম বাইট কিউ হতে নেওয়া হবে, অর্থাৎ ডাটা সেন্ড করবে, ট্রান্সফার করবে। আর যখন কিউ 0 এর মান 1 এবং কিউ 1 এর মান 0, তখন ট্রান্সফার ইনস্ট্রাকশন নির্ভর ফলে কিউটি পুনরায় প্রারম্ভিক হবে, অর্থাৎ রিস্টার্ট হবে আর কি। আর দুইটার মানে যখন 1 হবে, QS0 এর মান 1 এবং QS1 এর মান 1, তখন সাবসিকুয়েন্টলি একের পর এক একের পর এক ডাটা ট্রান্সফার করতেই থাকবে। এটাই হচ্ছে আমাদের কিউ স্ট্যাটাস সিগন্যালের সিগন্যাল সময়ের কাজ কি সেই জিনিসটা বলা হলো আর কি। এবারে মাইক্রোপ্রসেসরের ডিএমএ সিগন্যাল গুলো,
তো ডিএমএ সিগন্যাল গুলো হচ্ছে কি আমরা ডিএমএ কন্ট্রোলারের কাজ দেখছিলাম, ডিএমএ কন্ট্রোলারের মাধ্যমে কিভাবে চ্যাপ্টার 4 এ। তো সেম জিনিসটাই যে ডিএমএ কন্ট্রোলার যে হোল্ড অ্যাকনলেজমেন্টের মাধ্যমে কিভাবে কাজ করে সেই জিনিসটা এখানে দেওয়া আছে। জাস্ট একবার দেখে নেবে, অন্য কিছু না, এই জিনিসটা একটু দেখে নেবে। তো এখানে আরেকটা কোশ্চেন তোমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি যে এই যে পিন ডায়াগ্রামটা, ঠিক আছে, 8086 মাইক্রোপ্রসেসরের পিন ডায়াগ্রাম, এটার সাথে আমি আরেকটা কোশ্চেনকে একটু অ্যাড করে দিব, সেটা হচ্ছে 8086 মাইক্রোপ্রসেসরের বৈশিষ্ট্য। তো 8086 মাইক্রোপ্রসেসরের বৈশিষ্ট্যটা কি দেখো, এখানে সাধারণভাবে কিছু বৈশিষ্ট্য যদি দেখি, মেমোরি ক্যাপাসিটি, মেমোরি বলতে কি র্যাম, র্যামের ক্যাপাসিটি হচ্ছে কি 1 মেগাবাইট। তো 1 মেগাবাইট বলতে কি যে 1 মেগাবাইট মেমোরিকে অ্যাড্রেস করতে পারে এই প্রসেসরের মাধ্যমে। 40টা পিন ব্যবহার করা হয়, ডিপ ডুয়াল ইন প্যাকেজ আকারে পাওয়া যায় আর কি, ঠিক আছে। তো অ্যাড্রেস বাস হচ্ছে 20 বিটের, ডাটা বাস হচ্ছে 16 বিটের, এটা আমরা দেখছি। পাঁচটি বেসিক অ্যাড্রেসিং মোড বিদ্যমান। অ্যাড্রেসিং মোড কয়টা? পাঁচটা। আমরা চ্যাপ্টার 6 এ দেখব অ্যাড্রেসিং মোড জিনিসটা কি। 300টি অপকোড এবং 117টি বেসিক ইনস্ট্রাকশন। এখানে দেখো দুইটা জিনিস, একটা হচ্ছে অপকোড আর একটা বলা হচ্ছে ইনস্ট্রাকশন। তো ইনস্ট্রাকশন আর অপকোডের মধ্যে পার্থক্য কি? অপকোড মানে হচ্ছে আমরা চ্যাপ্টার 6 এ দেখব জিনিসটা, এখানে আমরা জিনিসটা না দেখি চ্যাপ্টার 6 দেখলে ভালোভাবে বুঝতে পারবো যে তো এখানে কি 300টা অপকোড এবং 117টা বেসিক ইনস্ট্রাকশন বিদ্যমান। এরপর হচ্ছে ফিজিক্যাল মেমোরির ক্ষেত্রে দুটি মেমোরি ব্যাংক ব্যবহৃত হয়, একটা হচ্ছে ইভেন্ট ব্যাংক আর একটা অড ব্যাংক। বললাম কি যে ইভেন্ট ব্যাংক এবং অড ব্যাংক সম্পর্কে আলোচনা করা আছে চ্যাপ্টার 7 এ, আমরা সেখানে দেখব। তো দেখে নিই পিন ডায়াগ্রামটা একটু দেখে নিই। পিন ডায়াগ্রামটা আমরা যদি দেখি যে এখানে দেখো বড় হয়ে যাবে ক্লাস, আমি যদি এটা ডিটেইলস করতে যাই তো আমি ছোট করে একটু বুঝিয়ে দিই যে পিন ডায়াগ্রামটা কিভাবে মনে রাখবো, পরীক্ষায় কিভাবে দেবা। আমরা ডিটেইলস ক্লাসে এটা বিস্তারিত আলোচনা করছি। তো যারা কোর্সের স্টুডেন্ট আছো তারা অবশ্যই ক্লাসটা করছো। তো কারো কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবো যে ভাই এই জিনিসটা আলোচনা করেন, তাহলে সেই জিনিসটা আলোচনা করবো, নইলে আমি নর্মালি জাস্ট একটু বুঝাই দিই। হ্যাঁ, তো এখানে 40টা পিন আছে। দেখো এই যে আমাদের 1 নম্বর পিন হচ্ছে গ্রাউন্ড এবং 20 নম্বর পিন হচ্ছে গ্রাউন্ড, ঠিক আছে। তো দুইটা গ্রাউন্ড পিন ব্যবহার করা হয় এবং আমাদের ভোল্টেজের সোর্সের জন্য 40 নম্বর পিন ব্যবহার করা হয়। এখানে 2 থেকে শুরু করে একদম 16 পর্যন্ত এই যে অংশটা, এটা হচ্ছে দেখো এডি 0 থেকে এডি 14 পর্যন্ত, অর্থাৎ অ্যাড্রেস এবং ডাটা বাসকে মাল্টিপ্লেক্সড অবস্থায় রাখা হয়েছে এবং এডি 15 হচ্ছে আমার এখানে আছে 39 নাম্বার পিন। এই হচ্ছে এই 16টা পিন, কখনো অ্যাড্রেস বাস হিসেবে কাজ করে, কখনো ডাটা বাস হিসেবে কাজ করে। এটা আমাদের সিলেক্ট করা হয় কিসের মাধ্যমে? এই যে এএলই, এই এএলই সিগন্যালের মাধ্যমে করা হয় কি কাজটা ঠিক করা হয়। অর্থাৎ যখন এই 25 নাম্বার পিন যখন হচ্ছে কি এই দেখো এখানে আরেকটা জিনিস একটু বুঝাই দিই, এই যে 24 থেকে শুরু করে 31 নাম্বার এই যে পিনগুলা, এই পিনগুলা এই যে এই অংশের যে জায়গাটুকু আছে এগুলো হচ্ছে ম্যাক্সিমাম মোডে কাজ করে, আর এই ডান সাইডে যেগুলো আছে এগুলো হচ্ছে মিনিমাম মোডে কাজ করে, ঠিক আছে। তো নর্মালি এএলই কখন কাজ করবে? মিনিমাম মোডে যে থাকবে তখন কাজ করবে এএলই, ডিএন, ডিটিআর, আইএম, আইও, তারপর হচ্ছে রাইট, হোল্ড, অ্যাকনলেজমেন্ট, হোল্ড, এই পিনগুলো কাজ করবে মিনিমাম মোডে, আর এই পিনগুলো কাজ করবে ম্যাক্সিমাম মোডে। তো যখন মিনিমাম মোডে থাকবে তখন এল এর মান 0 এবং 1 হওয়ার মাধ্যমে অ্যাড্রেস এবং ডাটা বাস কখনো অ্যাড্রেস হিসেবে কাজ করবে, কখনো ডাটা বাস হিসেবে কাজ করবে। তারপরে এখানে দেখো টেস্ট, রেডি এবং রিসেট, এগুলো হচ্ছে আমাদের প্রসেসরকে সেট করার জন্য ব্যবহার করা হয়, আমি ডিটেলসে গেলাম না। আর এরপরে হচ্ছে এনএ বাই আইএনটিআর, এই দুটো হচ্ছে যে আমাদের ইন্টারাপ্ট পিন। এদিকে যদি দেখি আমাদের এখানে আছে হচ্ছে যে আমাদের কিছু এই যে অ্যাড্রেস বাস হচ্ছে 20 বিটের, এক্সট্রা যে চারটা আমাদের চারটা অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসের 16, X16, A17, A18 এবং 19। এরপরে হচ্ছে যে আমাদের এখানে স্ট্যাটাসের জন্য কিছু সিগন্যাল রয়েছে এবং মিনিমাম মোড এবং ম্যাক্সিমাম মোড সিলেক্ট করার জন্য এই যে পিনটা কখনো মিনিমাম মোড হিসেবে কাজ করে, কখনো ম্যাক্সিমাম মোড হিসেবে কাজ করে। আর রিড রাইট এর জন্য এখানে রিডের জন্য, আর এখানে হচ্ছে যে আমাদের রাইটের জন্য এই পিনগুলো আছে। মানে রিড মানে হচ্ছে আমাদের প্রসেসর রিড মোডে যাবে, রাইট মানে হচ্ছে এই সিগন্যালটা অ্যাক্টিভ হওয়া মানে হচ্ছে আমাদের রাইট মোডে যাবে। তো এই হচ্ছে আমাদের পিন ডায়াগ্রাম। যদি পিন ডায়াগ্রাম লিখতে আসে তো এভাবে ফার্স্টেই তোমরা অ্যাড্রেস বাসগুলো লিখে ফেলবা, এরপরে এখানে 24 থেকে 31 পর্যন্ত গ্রাউন্ড, ভিসিসি এগুলো দিয়ে দিবা, স্ট্যাটাস সিগন্যাল দিয়ে দিবা। এরপরে এখানে আছে হচ্ছে যে তোমাদের রিড, তারপরে মিনিমাম ম্যাক্সিমাম মোড এবং ব্যাংক হাই এনেবল, এখানে টেস্ট রেডি রিসেট, আর এখানে আমাদের ইন্টারাপ্ট, দুটো ইন্টারাপ্ট পিন, নন মাস্কেবল ইন্টারাপ্ট, ইন্টারাপ্ট রিকোয়েস্ট আর ক্লক। এই হচ্ছে আমাদের 8086 এর পিন ডায়াগ্রাম। আশা করি বুঝতে পারছো। তো এই পর্যন্তই চ্যাপ্টার 5 বিষয়গুলো একটু রিক্যাপ করে দিলাম চ্যাপ্টার 5 এর। এরপর হচ্ছে
আমরা চ্যাপ্টার 6 শুরু করব। চ্যাপ্টার 6টা বেশ বড় এবং ইম্পর্টেন্ট। তো আমি প্রথমে একটু ওভারভিউ নিয়ে নিই। আমি জাস্ট ডিপেন্ড করে নিই। ওকে, তো শুরু করি। চ্যাপ্টার 6 মাইক্রোপ্রসেসর এবং অ্যাসেম্বলি কোড ব্যবহার করে প্রোগ্রামিং। তো এখানে মূলত করা হচ্ছে কি, চ্যাপ্টার 6 এ যে আমাদের অ্যাসেম্বলি কোড ব্যবহার করে প্রোগ্রাম করতে হবে আর কি। তো কোন প্রসেসরের জন্য? 8086 মাইক্রোপ্রসেসরের জন্য। তো 8086 মাইক্রোপ্রসেসরের জন্য অ্যাসেম্বলি কোড যখন করব, তো সেখানে ইনস্ট্রাকশন ব্যবহার করতে হবে। তো এই চ্যাপ্টারে আমাদের ইনস্ট্রাকশন গুলো ব্যবহার করা আছে এবং সেই ইনস্ট্রাকশন গুলো কিভাবে ব্যবহার করতে হবে, ইনস্ট্রাকশনের কোন ইনস্ট্রাকশনের কাজ কি, এবং অ্যাড্রেসিং মোড কি, এই জিনিসগুলো নিয়ে বিস্তার আলোচনা করা আছে। আমরা যদি দেখি অতি সংক্ষিপ্ত কোশ্চেনের মধ্যে, যে ইনস্ট্রাকশন সেট বলতে কি বোঝায়, অ্যাড্রেসিং মোড বলতে কি বোঝায়, শুরু ইনস্ট্রাকশন কি, এই কয়েকটি ইনস্ট্রাকশনের নাম লেখো, সাবরুটিন কি। সংক্ষিপ্তের মধ্যে দেখছি প্রোগ্রাম আছে, বিভিন্ন ইনস্ট্রাকশনের কাজ কি, সেগমেন্টের কাজ কি, অ্যাসেম্বলার ডিরেক্টিভস কি, ডিকেলার কি, অ্যাজিউম ডিরেক্টিভস এর কাজ কি। তারপরে এখানে আমরা যদি দেখি, আমাদের অ্যাসেম্বলার ডিরেক্টিভ আছে বেশ কিছু, এরপরে ইনস্ট্রাকশনের কাজ কি, এরকম দেওয়া আছে। তো আমাদের প্রথম যে কাজটা হবে, এখানে দেখো আমরা প্রথমে রচনামূলক প্রশ্নটা সলভ করে ফেলবো। সেটা হচ্ছে কি, যে 8086 মাইক্রোপ্রসেসরের ইনস্ট্রাকশন সেটের বর্ণনা দাও। ঠিক আছে, ইনস্ট্রাকশন সেট বলতে কি আমরা জানি যে 8086 এ 300টা আমাদের ইনস্ট্রাকশন, মানে আমাদের কি বলে এটারে, অপকোড আছে, এবং 117টা হচ্ছে ইনস্ট্রাকশন আছে। তো এই 300টা অপকোড, অপকোড বলতে কি, অপারেশন কোড, যে কোডের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের অপারেশন করি। আর একটা সম্পূর্ণ অপারেশনকে আমরা বলে থাকি ইনস্ট্রাকশন। ঠিক আছে, তো এরকম ইনস্ট্রাকশন আছে হচ্ছে যে 117টা। বাট অপকোড মানে অপারেশন করার জন্য আমাদের বিভিন্ন ধরনের যে কমান্ড, যেমন হচ্ছে যে এসএএসএল এ একটা কমান্ড, এসএল এটা একটা কমান্ড, তারপরে আরওআর এটা একটা কমান্ড, আরও এল এটা একটা কমান্ড, আরসিএল এটা একটা কমান্ড, এরকম কমান্ড আছে হচ্ছে 300টা। আর এরকম কমান্ডের মাধ্যমে কাজ করা যায় হচ্ছে 117 রকমের কাজ করা যায়। তো এরকম ইনস্ট্রাকশন সেটের বর্ণনা দিতে হবে, যে এই জিনিসগুলা ক্যাটাগরাইজ করে বর্ণনা করতে হবে। দেখো 300টা ইনস্ট্রাকশন, 117টা ইনস্ট্রাকশন, 300টা অপকোড সম্পর্কে বর্ণনা করা তো সম্ভব না। তো আমাদের করতে হবে কি, ছোট করে নিতে হবে বিষয়টাকে। কিভাবে? যে আমাদের কয়েকটা ক্যাটাগরি, যেমন আমাদের মাইক্রোপ্রসেসরের এই যে 117টি বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন এবং 300টি অপকোড আছে। এর মধ্যে এই ইনস্ট্রাকশন গুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন একটা হচ্ছে ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশন, ডাটা স্থানান্তর বা ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশন। ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশন বলতে কি, যে আমাদের ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য যে ইনস্ট্রাকশন গুলো আমরা ব্যবহার করি, এটাকেই বলতেছি আমরা ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশন। যেমন একটা ইনস্ট্রাকশন হচ্ছে মুভ। এই মুভ করে কি, মুভ বাইট অর ওয়ার্ড, অর্থাৎ এক জায়গা থেকে, সোর্স থেকে ডেস্টিনেশনে আমাদের মেমোরির এক জায়গা থেকে বা মেমোরি থেকে রেজিস্টারে ডাটা কি করে, এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সফার করে। এর কাজ হচ্ছে ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে। যখন আমরা কপি করি, পেস্ট কাট করি কম্পিউটারে, সেম কাজটা ইনস্ট্রাকশনের মাধ্যমে করা। এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ করে, পুশ করে কি, আমাদের স্ট্যাকের ক্ষেত্রে আমাদের একটা ডাটা স্ট্যাকের টপে রাখে। আর পপ আছে, সে পপ কি করে, ডাটাটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্ট্যাকের টপ অ্যাড্রেসের ডাটাটা রিমুভ করে। এরপর আছে দেখো গাণিতিক ইনস্ট্রাকশন, যে এত ডিটেলস করে দেওয়ার দরকার নেই। যে এই তোমরা করবা কি, যে ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশন মানে হচ্ছে সোর্স থেকে বিভিন্ন ডেস্টিনেশনে অপারেন্ডে ডাটা পাঠানোর জন্য ব্যবহার করা যে সকল ইনস্ট্রাকশন, এগুলোকে বলা হয় ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশন। এরপরে জাস্ট ইনস্ট্রাকশনগুলোর নামগুলো, 2-3 ইনস্ট্রাকশনের নাম দিয়ে দিলেই হবে। এরপরে গাণিতিক ইনস্ট্রাকশন। তো গাণিতিক ইনস্ট্রাকশন কি, যে গাণিতিক জন্য যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করার জন্য যে ইনস্ট্রাকশনগুলো ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে যে আমাদের গাণিতিক ইনস্ট্রাকশন। যেমন এই যে যোগ করার জন্য অ্যাড, তারপর হচ্ছে এডিসি, অ্যাড উইথ ক্যারি, আমাদের যে ক্যারি হয় সেই ক্যারি সহকারে যোগ করার জন্য। আইএনসি হচ্ছে ইনক্রিমেন্ট, আমাদের এক এক করে ডাটা বাড়ানোর জন্য এই ইনস্ট্রাকশনটা ব্যবহার করা হয়। সাব হচ্ছে বিয়োগ করে,
সাব বড় সহকারে বিয়োগ করে এসবিবি দ্বারা, ডিএসি ডিক্রিমেন্টের জন্য ইনস্ট্রাকশন ব্যবহার করা হয়। এরপরে মাল্টিপ্লিকেশনের জন্য মাল, ডিভিশনের জন্য ডিভ, তারপর হচ্ছে আইমাল। আমাদের সাইন অ্যান্ড সাইন পজিটিভ নেগেটিভ নাম্বার সহকারে কাজ করার জন্য নরমালি মাল এবং ডিভ ব্যবহার করি। এবং শুধু আনসাইন নাম্বার অর্থাৎ যেখানে নেগেটিভ নাম্বার ব্যবহার করা হয় না এই ধরনের নাম্বারগুলো ব্যবহার করার জন্য এই যে আইমাল, আইডিভ এই ইনস্ট্রাকশনগুলো ব্যবহার করে আমরা করি কি, আমরা আনসাইন নাম্বার গুণ করার জন্য আইমাল এবং আনসাইন নাম্বার ভাগ করার জন্য আইডিভ। এই যে আমি কথাগুলো বলতেছি যতটা পারো মনে রাখবা, কারণ এগুলো অতি সংক্ষিপ্ত কোশ্চেন বা সংক্ষিপ্ত কোশ্চেন আকারে চলে আসতে পারে। তো ফোকাস থাকো, যতটা পারো মনে রাখার চেষ্টা করো। তো সবগুলো তো আর এভাবে মনে থাকবে না, যতটা ফোকাস থাকতে পারো। ওকে, তারপর হচ্ছে যৌক্তিক ইনস্ট্রাকশন বা লজিক্যাল ইনস্ট্রাকশন। এখানে লজিক্যাল ইনস্ট্রাকশন বলতে কি বোঝানো হচ্ছে, যে লজিক্যাল অপারেশন সম্পাদন করার জন্য লজিক্যাল অ্যান্ড অর নট ইজ যেগুলো আছে এগুলোর জন্য যে অপারেশনগুলো ব্যবহার করা হয়, যেমন অ্যান্ড এর জন্য অ্যান্ড ইনস্ট্রাকশন ব্যবহার করা, অর এর জন্য অর, তারপর হচ্ছে নট এর জন্য নট, এগুলো হচ্ছে ইনস্ট্রাকশন। ঠিক আছে, এক্সক্লুসিভ অর এর জন্য এক্স অর, এখানে এক্স এইটুকু এক্সট্রা দেওয়া আছে, এক্স অর এই ইনস্ট্রাকশন ব্যবহার করা হয়। ঠিক আছে, স্থানান্তর বা শিফট, শিফট ইনস্ট্রাকশন মানে ডানের দিকে শিফট বা বামের দিকে শিফট, এরকম শিফট অপারেশনের জন্য আমাদের কিছু ইনস্ট্রাকশন, যেমন শিফট লজিক্যাল লেফট, শিফট লজিক্যাল রাইট, এরকম অ্যারিথমেটিক লেফট, এরকম ভাবে আমাদের শিফট ইনস্ট্রাকশন গুলো ব্যবহার করা হয়। ওকে, তারপর হচ্ছে রোটেশন ইনস্ট্রাকশন। শিফট এবং রোটেশনের কাজটা মোটামুটি সেম, বাট পার্থক্য হচ্ছে কি, সাপোজ ধরো সাপোজ ধরো এই যদি হয় আমাদের একটা ডাটার ডাটা ডাটার কিউ, তো সেখান থেকে শিফট করবে কি, যদি বলা হয় বাম দিকে শিফট করবে তো শুধু বাম দিকেই যাবে। ঠিক আছে, আর যদি বলা হয় ডান দিকে শিফট করবে শুধু ডান দিকেই শিফট করবে, দুই ঘর বললে দুই ঘর শিফট করবে, তিন ঘর বললে তিন ঘর শিফট করবে। বাট রোটেশন ইনস্ট্রাকশন গুলো করে কি, এই যে যদি বাম দিকে শিফট করতে বলে বাম দিক থেকে সবার লাস্টের ডাটাটা রেখে ডানে সবার ডানে রাখবে, এইভাবে রোটেশন করা দিবে, ডাটাগুলোকে ঘুরাই দিবে। তো শিফট আর রোটেশন ইনস্ট্রাকশনের মধ্যে পার্থক্য হচ্ছে এতটুকুই। তো রোটেশনের জন্য আমাদের কি ইনস্ট্রাকশন গুলো আছে, এই যে ইনস্ট্রাকশন গুলা আমরা দেখতে পাচ্ছি যে ব্যবহার করা হয় শিফট এবং রোটেশনের জন্য। এরপরে আছে হচ্ছে যে আমাদের তুলনা, কম্পেয়ারিং, কম্পেয়ার করার জন্য আমাদের যে ইনস্ট্রাকশন গুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে যে আমাদের কম্পেয়ার ইনস্ট্রাকশন। তো এই কম্পেয়ার ইনস্ট্রাকশন গুলো বিভিন্ন ধরনের ফ্ল্যাগ ইনস্ট্রাকশন আছে, যেমন হচ্ছে যে সাইন ফ্ল্যাগ, জিরো ফ্ল্যাগ, অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ, প্যারিটি ফ্ল্যাগ। এই ফ্ল্যাগ ইনস্ট্রাকশন গুলোর মাধ্যমে আমরা দেখতে পারি যে মানে আমাদের ফ্ল্যাগ সময়ের মাধ্যমে আমরা দেখতে পারি যে কি অবস্থায় আছে, সেই অনুযায়ী আমরা ডাটাগুলোকে চেক করতে পারি। জাম্প ইনস্ট্রাকশন মানে আমাদের কন্ডিশনাল বা আনকন্ডিশনাল কোনো শর্ত সাপেক্ষে বা শর্ত ছাড়া প্রোগ্রামের ফ্লো এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য যে ইনস্ট্রাকশন গুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে আমাদের জাম্প ইনস্ট্রাকশন। তো কল এবং রিড এটা আমাদের সংক্ষিপ্ত কোশ্চেনের মধ্যেও আছে যে ইনস্ট্রাকশনের কাজ কি আসলে। তো বা তোমাদের সংক্ষিপ্ত কোশ্চেন আসলে এরকম গাণিতিক ইনস্ট্রাকশন সমূহ কি বর্ণনা করো বা লিখো, সংক্ষিপ্ত আকারে লিখো গাণিতিক ইনস্ট্রাকশন সময়ের কাজ। তো তখন কি করতে হবে, গাণিতিক ইনস্ট্রাকশন সময়ের কাজ, এই যে ইনস্ট্রাকশন সময়ের যে কাজ সেই কাজগুলো সংক্ষিপ্ত আকারে এতটুকু লিখে দিতে হবে আর কি। তো এই জন্য রচনামূলক কোশ্চেন গুলো ফার্স্টে পড়া খুবই জরুরি। এই ওই প্রশ্নটা একটু বড়, তো বড় হলেও আমাদের এখান থেকে বহুত কিছু আমাদের এই কোশ্চেন থেকেই চলে আসবে। তো ভালো করে ফোকাস থাকো। তো কল এবং রিটার্ন এটা মূলত আমাদের প্রসিডিউর, বা আমরা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেগুলোকে ফাংশন বা মেথড বলি। ঠিক আছে, জাভাতে মেথড বলি, আমরা পাইথনে বা সিতে ফাংশন বলি। তো সেই ফাংশনকে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে বলা হয় প্রসিডিউর। ঠিক আছে, তো সেই প্রসিডিউরকে আমরা যখন মেন প্রোগ্রামে কল করি তো সেটার জন্য কল ব্যবহার করা হয়। আবার প্রসিডিউর থেকে মেন প্রোগ্রামে রিটার্ন করার জন্য প্রোগ্রামের কন্ট্রোল মেন প্রোগ্রামে নেওয়ার জন্য রিটার্ন, যার জন্য আরইটি ইনস্ট্রাকশন ব্যবহার করা হয়। এটা ব্যবহার করে মূলত কল এবং রিটার্ন ইনস্ট্রাকশনের মাধ্যমে আমরা প্রসিডিউরকে হ্যান্ডেল করে থাকি বা সাব রুটিনকে হ্যান্ডেল করে থাকি আর কি। ঠিক আছে, পুশ এবং পপ ইনস্ট্রাকশন সময় এটা তো আমরা জানি যে আমরা আমাদের স্ট্যাকের জন্য ব্যবহার করা হয়। তারপরে ইন্টারাপ্ট ইনস্ট্রাকশন, ইন্টারাপ্ট ইনস্ট্রাকশন আমরা এটা একটু দেখে নিই। যে দেখো এখানে দুটি ইনস্ট্রাকশন এসটিআই এবং সিএলআই ব্যবহার করে সফটওয়্যারের সাহায্যে মাল্টিপ্লিকেশন করা হয়। এসটিআই হচ্ছে কি সেট ইন্টারাপ্ট ইনেবল ফ্ল্যাগ, ভয়েস ইন্টারাপ্টের ইনপুট আইএনটিআরকে কাজ করানোর জন্য ব্যবহার করা যায়, এবং ইন্টারাপ্ট ফ্ল্যাগ সেট হয়। ইন্টারাপ্ট ফ্ল্যাগ সেট হয় কখন, যখন আইএনটিআর পিন যখন হাই হয় তখন
আমাদের যে চ্যাপ্টার 5 এ দেখছিলাম যে আমাদের ফ্ল্যাগ আছে ইন্টারাপ্ট ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগটা সেট হয় এবং এই পিনটা সিগন্যালের মাধ্যমে কোনো একটা হিট করা হয় আমাদের প্রসেসরে। এরপর যে সিএল হচ্ছে ক্লিয়ার ইন্টারাপ্ট ফ্ল্যাগ দ্বারা আমাদের ইন্টারাপ্টকে রিলিজ করে দেওয়া হয়, যেটার মাধ্যমে আমাদের পুনরায় এই ইন্টারাপ্ট ফ্ল্যাগটা রিসেট হয় আর কি। তারপরে আইও ইনস্ট্রাকশন সময় আইও অপারেশন করার জন্য ইন এবং আউট ইনস্ট্রাকশন ব্যবহার করা হয়। ইনের মাধ্যমে ইনপুট নেওয়া হয় এবং আউটের মাধ্যমে কোনো এক্সটার্নাল কোনো ডিভাইসে ডাটা ট্রান্সফার করা হয়। তো এখানে এই ইনস্ট্রাকশন দুই প্রকার হয়ে থাকে, ডিরেক্ট আইও ইনস্ট্রাকশন, ভেরিয়েবল আইও ইনস্ট্রাকশন। এটা মূলত আমাদের এখানে যদি বলি তো এটা হচ্ছে যে আমাদের মেমোরির সময় আমরা দেখবো চ্যাপ্টার 7 এ একটা পার্থক্য আছে যে আমাদের মেমোরি অ্যাড্রেসিং এর দুইটা মোড। তো একটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড মোড আর একটা হচ্ছে যে মেমোরি ম্যাপড আইও। তো সেই আইওর ক্ষেত্রে আমরা সেই জিনিসটা সেখানে দেখব। তো এই ছিল। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা যদি আসে যে আমাদের বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন সেট, তো তোমরা তো বিশেষ করে এই যে ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশন, গাণিতিক ইনস্ট্রাকশন, তারপর হচ্ছে লজিক্যাল ইনস্ট্রাকশন, তারপরে শিফট ইনস্ট্রাকশন আর ফ্ল্যাগ ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশন গুলো অবশ্যই, আর জাম্প ইনস্ট্রাকশন, এগুলো অন্তত অবশ্যই দিবা। এরপরে বাকিটা যা মনে থাকে দিবা, না থাকলে এই অংশগুলো অবশ্যই দিতে হবে আর কি। ভয় লাগতেছে না শেখ কবির? তো ভয় লাগুক, ঠিক আছে। বুঝতে পারতেছো কিনা দেখো, এখনো 2 দিন সময় আছে। ক্লাসটাও যদি আহ সব ক্লাসটাও যদি বারবার করে দেখো, 2বার দেখো, তাহলেও হয়তো বা অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। ক্লাস বুঝতে পারতেছো কিনা সে বিষয়টা একটু জানাবো আর কি, ঠিক আছে? তো ক্লাস বুঝতে পারলে সমস্যা নাই, বেশি জিনিস না, আশা করা যায় শেষ হয়ে যাবে সুন্দর। তো 8086 মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেসিং মোড। তো অ্যাড্রেসিং মোড জিনিসটা কি আমরা যদি বলি, তো আমাদের দেখো আমরা একটু যদি অতি সংক্ষিপ্ত কোশ্চেনে ফিরে যাই, তো অ্যাড্রেসিং মোড বলতে কি বোঝায়, যে অ্যাড্রেসিং মোড হলো সেই পদ্ধতি যার মাধ্যমে ইনস্ট্রাকশনে ব্যবহৃত অপারেন্ট, মানে অপারেন্ট মানে কি ডেটা বা ভ্যালু, ঠিক আছে? তো ইনস্ট্রাকশনে ব্যবহৃত অপারেন্ট কোথায় আছে তা নির্ধারণ করা হয়। তো অর্থাৎ আমরা যখন একটা কাজ করব প্রসেসরে, কি করব, প্রসেসর অবশ্যই কি করবে, মেমোরি থেকে ডাটা নিয়ে সেই ডাটাটাই প্রসেসিং করবে। তো আমাদের প্রসেসর সেই ডেটা বা ভ্যালুটা কোথায় আছে, মেমোরিতে আছে নাকি প্রসেসরের রেজিস্টারে আছে, কোথায় আছে, সেই জিনিসটা যেটার মাধ্যমে ডিফাইন করে সেটাকেই বলা হয় অ্যাড্রেসিং মোড। তাহলে অ্যাড্রেসিং মোডটা কি, যে আমার প্রসেসর কি করবে, অবশ্যই কোথাও না কোথাও থেকে ডাটা নিয়ে কাজ করবে। তো সেই ডাটাটা কোথায় আছে, আমাদের ডাটা রাখার জায়গা মেমোরি। তো মেমোরি বিভিন্ন ধরনের মেমোরি আছে, আমাদের ক্যাশ মেমোরি আছে, আমাদের যে র্যাম আছে, তারপর হচ্ছে আমাদের প্রসেসরের রেজিস্টার আছে। এই সবগুলো হচ্ছে মেমোরি। তো কোন মেমোরিতে আছে সেই মেমোরি থেকে কিভাবে ডাটাটা অ্যাক্সেস করা হচ্ছে সেই জিনিসটাকে বলা হচ্ছে অ্যাড্রেসিং মোড। আমরা চলে আসি আমাদের প্রশ্নে, যে মাইক্রোপ্রসেসরে 8086 মাইক্রোপ্রসেসরে ব্যবহৃত অ্যাড্রেসিং মোড সমূহ বর্ণনা করো। তো দেখো এখানে বলা হচ্ছে কি, যে 8086, 8081 এবং 80286 এগুলো সবগুলো অ্যাড্রেসিং মোড একই। তাই অ্যাড্রেসিং মোড মূলত 5টা গ্রুপে ভাগ করা হয়, মানে 5টা ক্যাটাগরিতে আমাদের ডাটাকে অ্যাড্রেস করা হয় এবং সেই ডাটাগুলো নিয়ে কাজ করা হয়। তো এই যে 5টা গ্রুপে বিভক্ত করা হয়, সে 5টা গ্রুপ কি কি দেখো, রেজিস্টার অ্যাড্রেসিং মোড, ঠিক আছে, অর্থাৎ রেজিস্টারে ডাটা রেখে যখন কাজ করা হয় সেটাকে বলা হচ্ছে রেজিস্টার অ্যাড্রেসিং মোড। ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড, খুব দ্রুত ইমিডিয়েটলি কাজ করার জন্য কোনো একটা প্রসেস ব্যবহার করা হয়, আমরা দেখব। মেমোরি অ্যাড্রেসিং মোড, অর্থাৎ আমাদের কম্পিউটারের যে মেমোরি আছে, র্যাম আছে, সেই র্যামে রেখে যখন কাজ করা হয় সেটাকে রিলেটিভ, মানে কোনো একটা রেফারেন্স হিসাবে ইমপ্লয়েড অ্যাড্রেসিং মোড, এটাকে মানে প্যাসিভলি ইমপ্লিমেন্ট করা হয়। আমরা দেখব জিনিসগুলো কিভাবে কাজ করা হয়। তো প্রথমে আসে হচ্ছে রেজিস্টার অ্যাড্রেসিং মোড। রেজিস্টার অ্যাড্রেসিং মোডে বলা হচ্ছে কি, 8 বিট বা 16 বিটের ডাটা ট্রান্সফার করার জন্য সোর্স অপারেন্ড এবং ডেস্টিনেশন অপারেন্ড। আমাদের ডাটা ট্রান্সফার করার জন্য অবশ্যই কি কোথাও থেকে নিতে হবে এবং কোথাও রাখতে হবে। তো যেখান থেকে নিব সেটাকে বলা হচ্ছে সোর্স অপারেন্ড, এবং যেখানে রাখবো সেটাকে বলা হচ্ছে ডেস্টিনেশন অপারেন্ড হিসাবে রেজিস্টার ব্যবহৃত হয়। অর্থাৎ আমাদের দুইটা পাত্র বা স্থান, ডাটা নেওয়া এবং দেওয়ার দুইটাই যদি রেজিস্টার হয়, মানে অর্থাৎ আমাদের প্রসেসরের মধ্যেই যদি ডাটা লেনদেন হয়, তাহলে সেটাকে বলবো আমরা রেজিস্টার অ্যাড্রেসিং মোড। অর্থাৎ রেজিস্টার টু রেজিস্টার ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে এই মোডটা ব্যবহার করা হয়। কিভাবে, যেমন এই যে মুভ এক্স কমা বিএক্স, এই ইনস্ট্রাকশনটার মানে হচ্ছে বিএক্স হচ্ছে সোর্স রেজিস্টার এবং এক্স হচ্ছে ডেস্টিনেশন রেজিস্টার। অর্থাৎ বিএক্স থেকে এক্স এ কোনো ডাটা
বিএক্স এর যে ডাটাটা ছিল সেই ডাটাটা ট্রান্সফার করে এএক্স এর ভিতরে রাখবে আর কি। তো এই হচ্ছে আমাদের ডাটা কপি করার বা ট্রান্সফার করার সিস্টেম। এটাকে বলা হচ্ছে দুইটাই যেহেতু রেজিস্টার ছিল, বিএক্স ও রেজিস্টার, এএক্স ও রেজিস্টার, এই জন্য এটা রেজিস্টার অ্যাড্রেসিং মোড। এরপর আসে আমাদের ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডটা কি বলতেছে, এই অ্যাড্রেসিং মোডের মাধ্যমে 8 বিট বা 16 বিটের কনস্ট্যান্ট ডাটা ট্রান্সফার করার জন্য ডেস্টিনেশন অপারেন্ট হিসেবে রেজিস্টার বা মেমোরি ব্যবহার করা হয়। দেখো করা হচ্ছে কি কনস্ট্যান্ট ডাটা, আমরা ডাটা ট্রান্সফার করব কনস্ট্যান্ট ডাটা, বাট রাখবো কোথায়, রাখবো হচ্ছে রেজিস্টারে বা মেমোরিতে রাখবো। তো তো এখানে আমরা যদি দেখি যে এই ইনস্ট্রাকশনটা মুভ, তারপর হচ্ছে দেখো প্রথমে সিএল হচ্ছে আমাদের একটা রেজিস্টার, আমাদের 8 বিটের রেজিস্টার সিএল, এবং 03H মানে হচ্ছে 03 হচ্ছে H মানে হচ্ছে একটা হেক্সাডেসিমাল অ্যাড্রেস বা ডাটা। এখানে হচ্ছে কি 0 হচ্ছে 4 বিটের একটা ডাটা, 3 হচ্ছে 4 বিটের একটা ডাটা। টোটাল 8 বিটের এই যে হেক্সাডেসিমাল যে ডাটাটা, সেই ডাটাটা রেজিস্টারের মধ্যে রাখা হচ্ছে এখানে। অর্থাৎ বলা হচ্ছে কি এখানে আমরা কিন্তু কোনো রেজিস্টার ব্যবহার করিনি, এখানে ডাইরেক্ট একটা ডাটা ব্যবহার করছি। তো এই ডাটাটাকে আমরা রেজিস্টারের মধ্যে রাখতেছি। তো ইমিডিয়েট অর্থাৎ আমরা কোনো রেজিস্টারের ভিতরে ডাটাটা রেখে তারপরে এখানে ট্রান্সফার না করে ডাইরেক্ট একটা ডাটাকেই ডাইরেক্টলি ট্রান্সফার করতেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। আশা করি বুঝতে পারছেন। এরপর হচ্ছে মেমোরি অ্যাড্রেসিং মোড, অর্থাৎ আমাদের ডাটাটাকে ফার্স্টে কম্পিউটারের মেমোরিতে রাখা হবে বা কম্পিউটারের মেমোরি থেকে ডাটাটাকে আবার কোনো এক জায়গায় রাখা হবে। তো এই ধরনের যে ডাটাগুলো নিয়ে কাজ করার যে পদ্ধতি সেটাকে বলা হচ্ছে মেমোরি অ্যাড্রেসিং মোড। তো এই মেমোরিতে ডাটা রাখার ক্ষেত্রে আরো বেশ কিছু বিষয় বোঝার আছে, যেহেতু পরীক্ষা চলে আসছে ডিপে না যায়। তো এই মেমোরি থেকে ডাটা ট্রান্সফার করার সময় আমাদের ডাটাগুলোর যে ফিজিক্যাল অ্যাড্রেস, তো লজিক্যাল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন করার সময় আমাদের বেশ কয়েকটা জিনিস মনে রাখতে হয়। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের লজিক্যাল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেসে ট্রান্সফার করার জন্য আমাদের আমাদের কিছু ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়। আমাদের সেগমেন্ট রেজিস্টার এবং অফসেট রেজিস্টার দুইটার যোগ করে কম্বিনেশন করে দেন তারপরে আমরা একটা অ্যাকচুয়াল ফিজিক্যাল অ্যাড্রেস পাই। তো এখানে মেমোরি অ্যাড্রেসিং মোডের ক্ষেত্রে বেশ কয়েকটা পদ্ধতি ব্যবহার করা হয়। যেমন ডিরেক্ট মেমোরি অ্যাড্রেসিং, মানে ডাইরেক্ট মেমোরির কোনো একটা অ্যাড্রেসে ডাটাটা রাখা হচ্ছে। যেমন এখানে দেখা যাচ্ছে কি মুভ বিএক্স, এই যে 505062, এই যে যখন থার্ড ব্র্যাকেটের ভিতরে কোনো অ্যাড্রেস রাখা হবে, তার মানে বোঝা যাচ্ছে এটা কোনো ডাটা না, এটা হচ্ছে মেমোরির একটা অ্যাড্রেস। ঠিক আছে, এই মেমোরির এই অ্যাড্রেসে যে ডাটাটা আছে সেই ডাটাটাকে ডাইরেক্টলি এই বিএক্স এর ভিতরে ট্রান্সফার করা হচ্ছে। অর্থাৎ এটা ডাটা না, 5062 ডাটা না, 5062 হচ্ছে মেমোরির একটা অ্যাড্রেস। সাপোজ ধরো এই হচ্ছে একটা মেমোরি, এই মেমোরির ভিতরে এই একটা অ্যাড্রেসের নাম হচ্ছে 5062, এর ভিতরে ধরো কিছু একটা ডাটা আছে। তো এই অ্যাড্রেসের ভিতরে যে ডাটাটা আছে সেই ডাটাটাকে বিএক্স এর ভিতরে ট্রান্সফার করবে। এটার মানে বোঝাচ্ছে এটা, এই জন্য এটা বলছে ডিরেক্ট মেমোরি অ্যাড্রেস, ডাইরেক্ট মেমোরির অ্যাড্রেসটা এখানে দিয়ে দেওয়া হবে। এরপর হচ্ছে রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেস। ঠিক আছে, রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেস বলতে কি বোঝাচ্ছে, এখানে দেখো আমার এই জাস্ট ইনস্ট্রাকশনটা একটু দেখো, যেখানে করা হচ্ছে কি এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখা আছে মানে এটা একটা মেমোরির অ্যাড্রেস। তো এই মেমোরি অ্যাড্রেসটা কি করা হচ্ছে, এই যে ডিআই নামের ডেস্টিনেশন ইন্ডেক্স নামের যে রেজিস্টারটা, এই রেজিস্টার ভিতরে একটা ডাটা আছে। রেজিস্টারের ভিতরে কি ডাটা আছে, একটা যে ডাটাটা আছে সেটা ডাটা না, সেটা হচ্ছে একটা মেমোরি অ্যাড্রেস। তো সেই রেজিস্টারের ভিতরে যে মেমোরি অ্যাড্রেস আছে সেই মেমোরি অ্যাড্রেসের ভিতরে আমাদের এই বিএক্স এর ডাটাটাকে রাখা হবে আর কি। অর্থাৎ মেমোরিতে রাখা হবে, বাট মেমোরি অ্যাড্রেসটা ডাইরেক্টলি না লিখে এখানে হচ্ছে যে রেজিস্টার ইনডাইরেক্ট, আর ইনডাইরেক্টলি একটা রেজিস্টারের ভিতরে মেমোরি অ্যাড্রেসটা রাখা হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট রেজিস্টার অ্যাড্রেসিং। ঠিক আছে, এখানে সোর্স ডেস্টিনেশনের জন্য হতে পারে বা সোর্সের জন্য আমরা সেই রেজিস্টারটা ব্যবহার করতে পারি। ওকে, এরকম বেস অ্যাড্রেসিং, তো বেস অ্যাড্রেসটা এখানে দিয়ে দেওয়া হয়। যে বেস অ্যাড্রেসটা বলতে কি, যে এই যে আমাদের আহ, এই জিনিসটা যদি একটু বুঝাই, আমাদের এই যদি হয় মেমোরি, ঠিক আছে, মেমোরিতে এই মেমোরিকে ধরো সাপোজ আমি দুইটা সেগমেন্টে ভাগ করলাম, এই সেগমেন্টের এটা হচ্ছে বেস অ্যাড্রেস, এরপর এখানে 1 2 3 4 5 এরকম করে এই মেমোরির প্রত্যেকটা ব্লককে একটা ঠিকানা দেওয়া হয় আর কি। বাট এই যে শুরুর যে অ্যাড্রেসটা এটাকে বলা হয় বেস অ্যাড্রেস। তো বেস অ্যাড্রেসটা দেওয়ার পরে সেখান থেকে কত দূরে আমার ডাটাটা রাখবো সেই জিনিসটার মাধ্যমে আমরা কাজটা করতে পারি। তো বেস অ্যাড্রেসটা দিয়ে কাজ করা হয়, এই জন্য এটাকে বলা হয় বেস অ্যাড্রেসিং। তো এরকম আরো কিছু অ্যাড্রেসিং মোড আছে আমাদের এই ইয়েতে, তো এই জিনিসটা একটু দেখে নেবে আর কি। তো অ্যাড্রেসিং মোডটা ইম্পর্টেন্ট। আরেকটা কোশ্চেন আছে, দুটি 64 বিট সংখ্যা যোগ করার একটি প্রোগ্রাম লেখো। ধরে নিতে হবে এসআই এবং ডিআই তে সংখ্যার প্রারম্ভিক অ্যাড্রেস আছে এবং ডিআই নির্দেশিত মেমোরিতে ডাটাটা নির্দেশ হবে।
দেখো প্রোগ্রামটা একটু বড়ও আছে। তো আমি এই প্রোগ্রামটা এই অধ্যায়ের বাকি প্রশ্নগুলো শেষ করার পরে তোমাদের এই প্রশ্নটা দেখাই দিব আর কি। ঠিক আছে, লাস্টে। ওকে, তাহলে এই রচনামূলক এই দুইটা কোশ্চেন দেখবে, তারপরে আমরা প্রোগ্রামটাও দেখবো, প্রোগ্রামটা লাস্টে দেখবো। তাহলে এখন আমরা প্রথম থেকে আমাদের অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো, ছোট ছোট প্রশ্নগুলো একটু ক্লিয়ার করে নিই। ঠিক আছে, তো প্রথমে আমাদের যে কোশ্চেনটি, ইনস্ট্রাকশন সেট বলতে কি বোঝা হয়। ইনস্ট্রাকশন সেট আমরা অলরেডি দেখে ফেলছি। একটি প্রসেসরের জন্য নির্ধারিত কমান্ডগুলো বা কমান্ডের সমষ্টি যা দ্বারা প্রসেসর কাজ করে আর কি। তো আমাদের এই যে ইনস্ট্রাকশন গুলো দেখছি আমরা রচনামূলক প্রথম কোশ্চেনটা, যে মুভ, অ্যাড, সাব, মাল, ডিভ, তো এগুলো ইনস্ট্রাকশনের মাধ্যমে মূলত আমাদের 8086 প্রসেসর কাজ করে। তো এই জন্য এই প্রসেসরটা হচ্ছে যে এগুলোকে একত্রে ইনস্ট্রাকশন সেট বলা হয়। অ্যাড্রেসিং মোডকে আমরা দেখছি। তো সুডো ইনস্ট্রাকশন বা সিডো কোড বলতে কি বোঝানো হয়। তো সুডো ইনস্ট্রাকশন বা সুডো কোড হচ্ছে যে সেই সব নির্দেশনা বা কোড যে মেশিনের ভাষায় অনুবাদ হয় না, কিন্তু প্রোগ্রাম লেখার সময় বোঝার সুবিধার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, তো মূলত হচ্ছে কি, যে আমরা যখন এটা অ্যালগোরিদম লেখার জন্য মূলত ব্যবহার করা হয়, যে আমরা যখন কোনো কিছু বোঝানোর চেষ্টা করি প্রোগ্রামিং এর ভাষায়, তো ডাইরেক্ট প্রোগ্রামিং বা সাধারণভাবে বাংলা বা ইংরেজি ভাষায় না বলে প্রোগ্রাম এবং আমাদের যে বাংলা বা ইংরেজি ভাষা সেটার মাঝামাঝি রেখে যে কোডটা করা হয় সেটাকে বলা হয় হচ্ছে সুডো ইনস্ট্রাকশন বা সিডো কোড। ঠিক আছে, 8086 মাইক্রোপ্রসেসরে কয়টি ইনস্ট্রাকশন সেট রয়েছে? তো আমরা এই ইনস্ট্রাকশন সেটগুলো রচনামূলকে দেখছি, যে ডেটা ট্রান্সফার ইনস্ট্রাকশন, অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন, লজিক্যাল ইনস্ট্রাকশন, কন্ট্রোল ইনস্ট্রাকশন, স্ট্রিং ইনস্ট্রাকশন, এগুলো। সাবরুটিন বলতে কি বোঝায়? সাবরুটিন বা প্রসিডিউর আমরা যেটা দেখছিলাম, তো সেটা হচ্ছে কি, সাবরুটিন হলো একটি নির্দিষ্ট কাজের জন্য, যেটার জন্য ব্যবহার করা হয় কি দুইটা ইনস্ট্রাকশন, একটা হচ্ছে কল আর একটা হচ্ছে রেট। ঠিক আছে, সাবরুটিন হলো একটি নির্দিষ্ট কাজের জন্য তৈরি ছোট প্রোগ্রাম ব্লক, যাকে মূল প্রোগ্রাম থেকে বারবার কল করা যায় এবং কোড পুনর্ব্যবহার এবং প্রোগ্রাম সহজ করার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ একটা কাজকে আমরা আলাদাভাবে করে রেখে দিলাম, দেখা যাচ্ছে আমাদের একটা প্রোগ্রামে বারবার ফ্যাক্টোরিয়ালের মান বের করা লাগবে। তো আমরা ফ্যাক্টোরিয়ালের জন্য একটা প্রোগ্রাম ছোট করে একটা অংশে লিখে রাখলাম এবং সেটাকে বারবার যখনই ফ্যাক্টোরিয়াল করা লাগবে তখনই শুধুমাত্র ওই প্রসিডিউরটা বা সাবরুটিনটা কল করলাম। তো এই কল করার জন্য এই কল ব্যবহার করা হয় এবং ওই সাবরুটিন থেকে মেইন প্রোগ্রামে ফিরে আসার জন্য রিটার্ন মেথডটা ব্যবহার করা হয়। আমি দেখাইছিলাম। এখানে দুইটা একটা সংক্ষিপ্ত কোশ্চেন, তো এটাও একটু দেখে নেবা, আমি একটু দেখাই দিচ্ছি। যদি 16 বিট আনসাইন্ড সংখ্যা মানে যেখানে নেগেটিভ সংখ্যা থাকবে না, গুণ করার জন্য একটি প্রোগ্রাম লিখো। মানে আনসাইন্ড সংখ্যা গুণ করার জন্য একটা প্রোগ্রাম লিখতে হবে। তা কি করতে হবে? ফলাফল রাখার জন্য 32 বিটের ব্যবস্থা করতে হবে। মানে 32 বিটের একটা মেমোরির আমার জায়গা করতে হবে। ধরে নিতে হবে সিএক্স এবং ডিএক্স এর ডাটা আছে। সিএক্স একটা 16 বিটের রেজিস্টার এবং ডিএক্স একটা 16 বিটের রেজিস্টার। এই দুটো রেজিস্টারে ডাটা দুটো রাখা আছে ধরে নিতে হবে এবং করতে হবে কি, ডাটা দুটো গুণ করে আমার 32 বিটে রাখার একটা ব্যবস্থা করতে হবে এবং 32 বিটে সেখানে রাখতে হবে। এখানে আমাদের ডাটা সেগমেন্ট লেখার প্রয়োজন হয় না, কারণ হচ্ছে কি আমরা ধরে নিছি ডাটাগুলো কি আছে, সিএক্স এবং ডিএক্স আছে প্রোগ্রামে, আমাদের প্রশ্নে আমাদের বলে দিছে। অ্যাজিউম সিএস কোড সেগমেন্ট। ঠিক আছে, আমরা সিএস কে ধরে নিলাম হচ্ছে কোড সেগমেন্টের ভিতরে, কোড সেগমেন্টের যে সেগমেন্টটা আছে। হ্যাঁ হ্যাঁ, সে সমস্যা নেই। চলে যাচ্ছ? থাকে তো আজকে, থাকবে না? সুস্থ হলে যাবো আমি। আচ্ছা, সুস্থ হলে যাবো আমি, হ্যাঁ, বলে তোমার আম্মুরে। ওকে, সরি, বাড়িতে আছি তো, বুঝতে পারতেছো। বাইরে যাও। তো যাই হোক, সরি, তো আমি শুরু করি। তো কোড সেগমেন্ট, এখানে কি করা হয়েছে, কোড সেগমেন্ট কোড নামের, এখানে আমাদের কি করা হয়েছে, কোড সেগমেন্টারে শুরু করা হয়েছে। ঠিক আছে, এই যে কোড সেগ নামে যে সেগমেন্টটা শুরু করা হয়েছে সেটাকে কোড সেগ ইন্টস, এটার মাধ্যমে করা হলো কি একটা সেগমেন্ট শুরু করা হয়েছে এবং সেই সেগমেন্টটা এখানে শেষ করা হয়েছে। এবং সেগমেন্টের মধ্যে কি করা হয়েছে, সিএস কে কোড সেগমেন্ট নামে লজিক্যাল, আমরা এই জিনিসটা দেখবো যে আমাদের করা হয় কি, সিএস হচ্ছে কি আমাদের একটা সেগমেন্ট রেজিস্টার, তাই না? এই সেগমেন্ট রেজিস্টারের মাধ্যমে কোড সেগ নামের যে সেগমেন্টটা করছে সেটাকে লজিক্যাল সেগমেন্টকে ফিজিক্যাল সেগমেন্টে কনভার্ট করা হলো। এরপরে হচ্ছে এই সিএস এর ভিতরে কি করা হলো, সিএস এর ভিতরে তো আমাদের একটা ডাটা ছিলই এবং আরেকটা ডাটা করলাম, এই যে ডিএক্স, এই ডিএক্স কে এক্স এর ভিতরে ট্রান্সফার করে দিলাম। মুভ এক্স কমা ডিএক্স মানে হচ্ছে ডিএক্স এর ডাটাটা এক্স এ ট্রান্সফার হবে। এরপরে করব কি, মাল
সিএক্স মাল দিয়ে কি করে মাল্টিপ্লিকেশন করে, মাল্টিপ্লিকেশন করে কি এই সিএক্স এর সাথে ডিএক্স কে গুণ করবে। তো গুণ করার পরে কি করবে, আমাদের কাজ শেষ, এরপরে প্রোগ্রামটা আমরা বন্ধ করে দিলাম। ওকে, তো কল এবং জাম্প ইনস্ট্রাকশনের মূল পার্থক্য কি? কল ফাংশনের মাধ্যমে আমরা জানি যে একটা সাবরুটিনকে বা প্রসিডিউরকে আমরা কল করতে পারি ব্যবহার করে। দুটো সাধারণ ইনস্ট্রাকশন আছে, কল এবং রিটার্ন বা রিট। অপারেশন সাবরুটিন আনয়ন এবং নিয়ন্ত্রণকে মূল প্রোগ্রামে ফিরিয়ে আনার জন্য কাজ করে। অপরদিকে জাম্প ইনস্ট্রাকশন করে কি, একটা প্রোগ্রামের সাপোজ এই হচ্ছে একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামের এই পজিশন থেকে এই পজিশনে সাপোজ আমাদের প্রোগ্রামকে মুভ করাবে, মানে মাঝখানে লাইনগুলো স্কিপ করে এই লাইনে চলে আসবে। এরকম ধরনের কাজগুলোর জন্য আমাদের জাম্প ইনস্ট্রাকশন ব্যবহার করা। বাট কল ইনস্ট্রাকশন ব্যবহার করা কিসের জন্য, আমাদের সাবরুটিনকে কল করার জন্য ব্যবহার করা হয়। ওকে, সেগমেন্ট ইনস্ট্রাকশন কেন ব্যবহার করা হয়? আমরা বলছি যে সেগমেন্ট ইনস্ট্রাকশন প্রোগ্রামের একটি সেকশন অথবা ডাটার অ্যারেকে চিহ্নিতকরণের জন্য সেগমেন্ট ইনস্ট্রাকশন ব্যবহার করা হয়। একটা সেগমেন্ট বা একটা ডাটার অ্যারেকে, মানে একটা অংশকে, একটা নির্দিষ্ট অংশকে ডিফাইন করার জন্য, নির্দিষ্টভাবে ডিফাইন করার জন্য সেগমেন্ট ইনস্ট্রাকশন ব্যবহার করা হয়। যেমন এই নেম দেওয়ার পরে আমরা যখন সেগমেন্ট লিখছি, তখন হচ্ছে কি এই নেম নামের একটা সেগমেন্ট শুরু হলো, এবং নেম দেওয়ার পরে যে সেগমেন্টে যে নাম দিছি সেই নাম দিয়ে সেম ভাবে ইন্ট এস তো দিলে আমাদের হবে কি সেগমেন্টটা সমাপ্ত হলো আর কি। এই সেগমেন্টটা তাহলে কি হবে, আমাদের একটা আলাদাভাবে একটা অংশ ডিফাইন করা হলো। এরপর আসে আমাদের আরেকটা জিনিস, অ্যাসেম্বলার ডিরেক্টিভস। এটাও গুরুত্বপূর্ণ, অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত যে কোনোটাতে আসতে পারে। অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম রচনা করতে যে সকল প্রোগ্রাম ব্যবহার করতে হয় তাদেরকে অ্যাসেম্বলার বলে, তাই না? যেমন আমরা কম্পাইলার ব্যবহার করি, ইন্টারপ্রেটার ব্যবহার করি, এরকম অ্যাসেম্বলি ভাষায় আমাদের প্রোগ্রামগুলোকে কম্পিউটারে ব্যবহার করতে হলে অ্যাসেম্বলার প্রয়োজন হয়। যেসব অ্যাসেম্বলার দ্বারা প্রোগ্রাম ভেরিয়েবল ডাটা টাইপ চিহ্নিত করা হয়, মানসমূহকে চিহ্নিত করতে ব্যবহার করে তাদেরকে অ্যাসেম্বলার ডিরেক্টিভস। অর্থাৎ এই কথাটা আমি যদি একটু সহজভাবে বলি, যে আমাদের কম্পিউটারে মানে অ্যাসেম্বলারকে বোঝানোর জন্য কিছু ইনস্ট্রাকশন ব্যবহার করা হয় যেগুলো অ্যাসেম্বলার বোঝার জন্য। সেই ইনস্ট্রাকশনগুলোকে অ্যাসেম্বলার ডিরেক্টিভস বলে। সেই জিনিসগুলো আমরা দেখব, সেই ডিরেক্টিভস গুলো আসলে কি। ডিবাগারের কাজ কি, বাগ তৈরি হয় আমাদের প্রোগ্রাম করার সময়, তোমরা এগুলো পড়ে আসছো, বাগ বাগিং, বাগ কি, ডিবাগিং কি, তো এই সব ডিবাগার একই জিনিস, যেখানে ব্যবহারকারী প্রোগ্রাম পরীক্ষা করা বা টেস্ট করা বা ত্রুটি নির্ণয় পূর্বক সংশোধন করার জন্য ব্যবহার করা হয়। এগুলা বেসিক জিনিস তোমরা আগে দেখে আসছো। অ্যাজিউম ডিরেক্টিভস এর কাজ কি? অ্যাজিউম একটা ডিরেক্টিভস, অ্যাসেম্বলার ডিরেক্টিভস। তো এই ডিরেক্টিভস এর কিছু কাজ হচ্ছে অ্যাজিউম শুধু ইনস্ট্রাকশন ব্যবহার করে লজিক্যাল সেগমেন্টকে কোনো সময় ফিজিক্যাল সেগমেন্টে চিহ্নিত করা হয়। দেখো, লজিক্যাল সেগমেন্টকে ফিজিক্যাল সেগমেন্টে চিহ্নিত করা হয় বলতে কি বোঝানো হচ্ছে এখানে, যে আমরা এই যে প্রোগ্রামটা দেখলাম, এখানে অ্যাজিউম লেখা আছে, অ্যাজিউম লেখার পরে সিএস লেখা আছে, এরপরে আমাদের যে সেগমেন্টের নামটা লিখছিলাম কোড সেগ, তো সেই কোড সেগ সেই সেগমেন্টের নামটা লিখলাম। তো সিএস কি, সিএস হচ্ছে আমাদের একটা সেগমেন্ট, কোড সেগমেন্ট। তো আমাদের কোড সেগমেন্ট লজিক্যাল ফিজিক্যাল একটা আমাদের সেগমেন্ট রেজিস্টার, সেই সেগমেন্ট রেজিস্টারের মধ্যে আমরা কি করলাম, আমাদের লজিক্যাল যে সেগমেন্টের নামটা দিয়েছিলাম সেই সেগমেন্টের নামটা পাস করে দিলাম। তাহলে হলো কি, এই অ্যাজিউমের মাধ্যমে আমাদের একটা ফিজিক্যাল সেগমেন্ট রেজিস্টারের মধ্যে লজিক্যাল সেগমেন্ট রেজিস্টারে মানে অ্যাসাইন করে দিলাম। তো এখানে বলা হচ্ছে সেখানে ব্যবহার করে লজিক্যাল সেগমেন্টকে ফিজিক্যাল সেগমেন্টে চিহ্নিত করা যায় আর কি। তো এই কাজটাই করা হয় হচ্ছে আমাদের এই সেগমেন্টের মাধ্যমে। যেমন ধরো এই ডাটা নামের একটা সেগমেন্ট তৈরি করা হলো এবং ডাটা নামের সেগমেন্টটা শেষ হলো, ঠিক আছে? এরপরে কোড নামের একটা সেগমেন্ট শুরু হলো এবং কোড নামের সেগমেন্টটা শেষ হলো আর কি। তো অ্যাজিউম সিএস, সিএস হচ্ছে কোড নামের যে সেগমেন্টটা সেটাকে অ্যাসাইন করা হলো এবং ডিএস নামে ডাটা নামের সেগমেন্টটাকে অ্যাসাইন করা হলো। এভাবে আমাদের লজিক্যাল সেগমেন্টকে ফিজিক্যাল সেগমেন্টে লিঙ্কড করা হয় আর কি। তো এই হচ্ছে অ্যাজিউম ডিরেক্টিভস এর কাজ। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, হ্যাঁ, সংক্ষিপ্ত কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। এই এক্সাম্পলটা সহকারে দিতে হবে। ওকে, এরপরে অ্যাসেম্বলার ডিরেক্টিভস এর তালিকা দেখো, এখানে আমরা অ্যাসেম্বলার ডিরেক্টিভস এর তালিকাগুলো একটু দেখে নেব। সেটা হচ্ছে কি, দেখো ওআরজি, এটা মানে হচ্ছে অরিজিন, ঠিক আছে? অর্থাৎ আমাদের প্রোগ্রামটা কোথায় শুরু হবে সেই অ্যাড্রেসটা এই সেগমেন্টের মাধ্যমে, এই ডিরেক্টিভস এর মাধ্যমে আমরা ঠিক করে থাকি। এরপর হচ্ছে এন্ড, প্রোগ্রামের শেষ নির্দেশ করে। তারপর হচ্ছে ডিবি মানে হচ্ছে ডিফাইন বাইট, মানে 1 বাইট ডাটা অ্যাসাইন করার জন্য ব্যবহার করা হয়। ডিডব্লিউ ডিফাইন ওয়ার্ড, 2 বাইট ডাটা সংরক্ষণ করে এটার মাধ্যমে। আরেকটা আছে ডি ডি ডিফাইন ডাবল ওয়ার্ড, ঠিক আছে? এটার মাধ্যমে 32 বাইট ডাটা আমার 32 বিট, সরি 32 বিট ডাটা আমার সংরক্ষণ করে, ঠিক আছে?
তো এই ভাগগুলো একটু দেখে নেব। সেগমেন্টিক, তারপর হচ্ছে যে ইকিউ কনস্ট্যান্ট মানের জন্য, সেগমেন্ট হচ্ছে সেগমেন্ট শুরু করার জন্য, আর ইন্ডেক্স সেগমেন্ট শেষ করার জন্য। অ্যাজিউম হচ্ছে যে আমাদের লজিক্যাল সেগমেন্টকে ফিজিক্যাল সেগমেন্টে, পিওসি কোনো প্রসিডিউর বা সাবরুটিন মানে ফাংশন শুরু করার জন্য লেখা হয় এটা দিয়ে, আর ইনপি দিয়ে ফাংশন শেষ করা হয় বা সাবরুটিন শেষ করা হয়। ওকে, এই ছিল হচ্ছে তোমাদের চ্যাপ্টার 6। তো লাস্টে একটা প্রোগ্রাম ছিল, যে প্রোগ্রামটা আমরা বলছিলাম লাস্টে দেখাই দেবো। প্রোগ্রামটা দেখো, রচনামূলক কোশ্চেন আকারে আসতে পারে। একটা প্রোগ্রামই রাখছি, তো প্রোগ্রামটা একটু দেখে নাও। দুটি 64 বিটের সংখ্যাকে যোগ করার জন্য একটা প্রোগ্রাম লেখা হবে। তো সংখ্যাটা কি হবে? 64 বিটের একটি সংখ্যা। ধরে নিতে হবে এসআই এবং ডিআই তে সংখ্যার প্রারম্ভিক অ্যাড্রেস আছে, ঠিক আছে? তো এসআই এবং ডিআই তে কি হচ্ছে, সংখ্যার প্রারম্ভিক অ্যাড্রেস আছে, এবং ডিআই নির্দেশিত মেমোরিতে ডাটা জমা থাকবে আর কি। ওকে, এই কথাগুলো বলা আছে। 64 বিট মানে বিশাল বড় একটা নাম্বার, তাই না? তো নর্মালি আমাদের 8086 হচ্ছে যে 16 বিটের একটা রেজিস্টার, যেটা একবারে 16 বিটই আমাদের ডাটা প্রসেস করতে পারে। 64 বিট, তো এখানে আমাদের করা হয়েছে কি, ডাটা দেখো, ডাটা অ্যারে। এই ডাটা অ্যারে নামের যে সেগমেন্টটা, এরপর সেগমেন্ট দেওয়া আছে, মানে হচ্ছে ডাটা অ্যারে নামের একটা সেগমেন্ট হলো ডাটা ওয়ান। ডাটা ওয়ানের ভিতরে ডি ডি মানে ডিফাইন ডাবল ওয়ার্ড, মানে 32 বিট। এখানে 32 বিটের একটা ডাটা রাখা আছে, আবার আরেকটা 32 বিটের ডাটা আছে, এই দুইটা মিলে ডাটা ওয়ান নামের একটা অ্যারে তৈরি হলো। এবং এখানে আবারও দুইটা ডি ডি দিয়ে মানে ডিফাইন ডাবল ওয়ার্ড, অর্থাৎ এখানে আরো 32 বিট 32 বিট করে 64 বিটের একটা ডাটা টু হলো। এই হলো ডাটা অ্যারে, শেষ হলো ইন্ডেক্স, অর্থাৎ এই সেগমেন্ট এখানে শেষ হলো। এরপরে প্রোগ কোড, প্রোগ কোড নামে আরেকটা সেগমেন্ট শুরু করা হলো এখানে। ডাটা অ্যারেটাকে এখানে জাস্ট কল করা হলো, ইনিশিয়ালাইজ করা হলো। তো এক্স আমাদের এই এক্স এর ভিতরে যেটা এক্স এর ভিতরে ডাটাটাকে ট্রান্সফার করা হলো। এখন এখান থেকে কি কেন করা হয়েছে, দেখো, যে বলা হয়েছে কি, যে এস এবং ডি তে প্রারম্ভিক অ্যাড্রেস আছে আর কি, ঠিক আছে? এই আহ, আমাদের এখন এক্স হচ্ছে আমাদের অ্যাকুমুলেটর। তো এই অ্যাকুমুলেটরে আমাদের মূলত প্রারম্ভিক অ্যাড্রেস গুলোকে সব রাখতে হবে। আহ, তো এরপরে অ্যাজিউম, অ্যাজিউম কোড মানে হচ্ছে কি লজিক্যাল সেগমেন্টকে ফিজিক্যাল সেগমেন্টে কনভার্ট করে আর কি। সিএস মানে কোড সেগমেন্টে হচ্ছে যে প্রসিডিউর কোড, এই যে সেগমেন্টটা শুরু করছি এবং যেটা শেষ হয়েছে হচ্ছে প্রসিডিউর কোড। ইন্ট এস প্রোগ্রাম শেষ হওয়ার, ইন্ট দিয়ে একদম প্রোগ্রাম শেষ করে দেয়, ইন্ডেক্স দিয়ে আমাদের প্রসিডিউর মানে আমাদের প্রসিডিউর শেষ করে আর কি। সেগমেন্ট, তো সেগমেন্ট এই শেষ পর্যন্ত আছে আর কি। তো এখানে আমাদের করা হয়েছে কি, যে এই সিএস কোড সেগমেন্টের ভিতরে এই সেগমেন্ট রাখা হয়েছে, এবং ডিএস সেগমেন্টের ভিতরে ডাটা রেখে রাখা হয়েছে আর কি। তো ডিএস এর ভিতরে এক্স কে রাখা হলো, এবং ডিএক্স এর মানকে আমরা করলাম কি 4 করে দিলাম। ডিএক্স এর মানটা কেন 4 করা হলো আমরা দেখবো আর কি। এবং বিএক্স এর মান 2 করা হয়েছে, এবং এসআই এবং ডিআই ডাটা 1 এবং ডাটা 2 এর দুটো অ্যারে কে রাখা হয়েছে আর কি, ঠিক আছে? এরকম বলা যে এসআই এবং ডিআই তে প্রারম্ভিক মান রাখা হবে, এজন্য এসআই এবং ডিআই তে দুটো ডাটাকে রাখা হলো আর কি। এখন দেখো স্টার্ট করা হয়েছে কি, যে মুভ এক্স এসআই, ঠিক আছে? এই যে এসআই যে অ্যাড্রেসটা আছে, যে মেমোরি অ্যাড্রেসটা এসআই এর, সেই অ্যাড্রেসটা কি করছে, এক্স এর সাথে যোগ করা হলো, এবং এক্স এবং ডিএক্স এর মিলে করে এডিসি অ্যাড উইথ ক্যারি, এভাবে ক্যারি করা হবে কতক্ষণ পর্যন্ত, এবং ডিএক্স কে যোগ করবে, এবং ডিএক্স কে এক এক করে নেগেটিভ করতে থাকবে। কারণ হচ্ছে কি ডিএক্স এর মান 4, আমাদের যেহেতু ডাটাটা হচ্ছে যে আমাদের 64 বিটের, অর্থাৎ 16 বাইট 16 বাইট করে, এভাবে 4 বার ডাটাটা যোগ করবে ক্যারি সহকারে। যোগ করার পরে ডাটাটা আমাদের যখন জিরো হবে, এটা জে এন জেড স্টার্ট, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত না এই ডিএক্স এর মান জিরো না হবে, ততক্ষণ পর্যন্ত এর জাম্প করে আবার স্টার্টে যাবে। স্টার্টে যে আবার সেম কাজটুকু করবে, করে আবার এক ডিএক্স এর মান এক বাড়াবে, কমাবে, 3 করবে। 3 করার পর আবার এই সম্পূর্ণ কাজটুকু করবে, করে আবার 2 করবে, 2 করার পর আবার সব এভাবে যতক্ষণ এর মান জিরো হয়ে যাবে, তখন প্রোগ্রাম হল্ট করে দিবে, আমাদের প্রসিডিউর শেষ, আমাদের এই সেগমেন্ট শেষ হয়ে যাবে, প্রোগ্রাম শেষ করে দিবে। এই হলো আমাদের প্রোগ্রাম। তো একটু ইন্টারমিডিয়েট লেভেলের প্রোগ্রাম, অর্থাৎ একবারে যারা প্রোগ্রাম কখনোই করে নাই তাদের জন্য বুঝতে হয়তো একটু কষ্ট হয়ে যাবে। তো যারা বুঝছো তারা অবশ্যই প্র্যাকটিস করবা, যারা বুঝো নাই মোটামুটি মনে রাখার মতো সিচুয়েশন আসে তারাও প্র্যাকটিস করবা। বাট পরীক্ষার সময় কম, এই প্রোগ্রামটাতে বেশি সময় দেওয়া যাবে না। অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের কথা বলছি, সেগুলো করতে হবে, ঠিক আছে? ওকে, একটু 2 মিনিট একটু বিরতি নিয়ে আমি এবার চ্যাপ্টার 7 শুরু করবো, ঠিক আছে?
ওকে, তো শুরু করি আমরা। দেখো এখানে আমাদের বলা হচ্ছে কি চ্যাপ্টার 7 8086 মাইক্রোপ্রসেসর মেমোরি ইন্টারফেসিং। তো মেমোরি ইন্টারফেসিং বলতে আসলে বোঝাচ্ছে কি? তো মেমোরি ইন্টারফেসিং বলতে যে জিনিসটা মেইনলি আমরা বুঝি সেটা হচ্ছে গিয়ে যে আমাদের একটা প্রসেসরকে কাজ করতে হলে অবশ্যই কোনো ডাটা নিয়ে কাজ করতে হবে এবং সেই ডাটাগুলোকে একটা মেমোরিতে রাখতে হবে এবং সেই মেমোরির সাথে ডাটা লেনদেন করতে হবে, অর্থাৎ মেমোরি থেকে ডাটা প্রসেসরে যাবে, প্রসেসর থেকে ডাটা মেমোরিতে যাবে। তো এই যে প্রসেসর এবং মেমোরির মধ্যে যে লেনদেনটা হবে সেটার জন্য তাদের দুজনের মধ্যে কমিউনিকেশন থাকা প্রয়োজন। তো সে কমিউনিকেশন বা ইন্টারফেস একজন আরেকজনের সাথে যে যোগাযোগটা করে ডাটা আদান প্রদান করে, তো সেটা কিভাবে কানেক্টেড আছে তারা একে অপরের সাথে, সেই জিনিসটাই আমাদের মূলত এই মেমোরি ইন্টারফেসিং এর মাধ্যমে ইন্টারফেসিং এ আলোচনা করা হয়েছে। তো মূল বিষয়টা কি, যে আমাদের মেমোরি ইন্টারফেসিং হলো সেই প্রক্রিয়া বা ব্যবস্থা যার মাধ্যমে মাইক্রোপ্রসেসর মেমোরির সাথে ডেটা আদান প্রদান করে। ঠিক আছে, অর্থাৎ কি যে আমাদের প্রসেসর মেমোরির সাথে ডাটা আদান প্রদান করে সেই প্রক্রিয়াটা কিভাবে করে সেই জিনিসটা এখানে আলোচনা করেছে। তো অ্যাড্রেস বাস, ডাটা বাস, কন্ট্রোল সিগন্যাল ইত্যাদি জড়িত থাকে আর কি। তো অ্যাড্রেস বাসের মাধ্যমে অ্যাড্রেস ট্রান্সফার, ডাটা ট্রান্সফার হয়, ডাটা বাসের মাধ্যমে ডাটা ট্রান্সফার হয়, কন্ট্রোল সিগন্যালের মাধ্যমে প্রসেসগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। তো এই ইন্টারফেসিং যে জিনিসটা কি, যে ইন্টারফেসিং হলো মাইক্রোপ্রসেসর এবং অন্যান্য ডিভাইস যেমন র্যাম, রোম, আইও কিংবা বিভিন্ন ধরনের ডিভাইসের মধ্যে যোগাযোগ পদ্ধতি, হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাধ্যমে সংযোগ নিশ্চিত করে। তো ইন্টারফেসিংটা হচ্ছে কি, যে আমাদের প্রসেসরের সাথে অন্য যে কারো যে কমিউনিকেশন সেটাকে আমরা ইন্টারফেসিং বলে থাকি। তো সেটা হতে পারে মেমোরির সাথে, যখন হবে সেটা মেমোরির সাথে তখন সেটা হবে মেমোরি ইন্টারফেসিং, যখন হবে সেটা আইও ডিভাইসের সাথে তখন সেটা হবে আইও ইন্টারফেসিং। তোমরা আমি অসুস্থ ছিলাম যখন হচ্ছে যে আমি হসপিটালে ছিলাম, তারপরে তোমার গ্রুপে দেখলাম একজন লিখছো আর কি যে ভাইয়া হচ্ছে যে চ্যাপ্টার 7-এ এবং চ্যাপ্টার 8-এ ইন্টারফেসিং এর দুইটা দুই রকম কেন? তো আমি হসপিটালে থাকার কারণে আসলে রিপ্লাই করতে পারি না তখন। তো আমি দেখছি মেসেজটা। তো সে যে মেসেজটা করছিল সে যদি ক্লাসে এখন ক্লাসটা করে থাকো তাহলে একটু কমেন্টে জানাও যে তুমি আসো, আমি তাহলে ভালো লাগবে। তো আনসারটা আমি দিই যে আমাদের মেমোরির সাথে যখন প্রসেসরের ইন্টারফেসিং করা হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে যে মেমোরি ইন্টারফেসিং। এবং মেমোরি ইন্টারফেসিং প্রসেস এবং আইও, অর্থাৎ আইও মানে ইনপুট আউটপুট ডিভাইস, তারও অনেক ইনপুট আউটপুট ডিভাইস আছে মেমোরি ছাড়াও। তো অন্যান্য ডিভাইসের সাথে যখন ইন্টারফেসিং করা হয় যখন সেটা হচ্ছে যে আইও ইন্টারফেসিং। তো এই আইও ইন্টারফেসিং এবং মেমোরি ইন্টারফেসিং সবকিছুই তোমার হচ্ছে যে আলাদা আলাদা, দুইটা এক জিনিস না। তো এই জন্য দুইটা আলাদা আলাদা কোশ্চেন, মানে প্রশ্ন একটা হলো উত্তর আলাদা। তো তোমাদের পরীক্ষায় অবশ্যই ডিফাইন করা থাকবে মেমোরি ইন্টারফেসিং কিংবা আইও ইন্টারফেসিং। অবশ্যই খেয়াল রাখবে এই জায়গায় ভুল করে মেমোরি ইন্টারফেসিং এর জায়গায় আইও ইন্টারফেসিং বা আইও ইন্টারফেসিং এর জায়গায় মেমোরি ইন্টারফেসিং এর উত্তর দিয়ে দেওয়া যাবে না। ওকে, আমরা সামনের দিকে আগাই। এইচওএইচ মাইক্রোপ্রসেসরের ডাটা বাস, অ্যাড্রেস বাস এবং মেমোরি ক্যাপাসিটি কত, এটা আমরা অলরেডি জানি, আমরা চ্যাপ্টার 5 এবং 6 এ দেখে আসছি যে ডাটা বাস হচ্ছে যে 16 বিটের, অ্যাড্রেস বাস হচ্ছে 20 বিটের এবং মেমোরি সাইজ হচ্ছে আমাদের টোটাল এত সাইজ অর্থাৎ 1 মেগাবাইট। ঠিক আছে, 1 মেগাবাইট। ওকে, এই যে আমাদের সেই চ্যাপ্টার 5 এর সেই কোশ্চেন যে ইভেন ব্যাংক এবং অড ব্যাংক বা জোড় বিজোড় অ্যাড্রেস বাউন্ডারি বলতে কি বোঝানো হয়, জোড় এবং বিজোড় অ্যাড্রেস বাউন্ডারি বলতে কি বোঝানো হয় সেই জিনিসটা এখানে বলা হচ্ছে। দেখো জোড় এবং বিজোড় অ্যাড্রেস বাউন্ডারি বলতে বোঝানো হচ্ছে যখন কোনো ডেটা অ্যাড্রেস এমন অ্যাড্রেসে থাকে যা দুই দ্বারা বিভাজ্য, অর্থাৎ দুই দিয়ে ভাগ করা যায়। আমাদের মেমোরি অ্যাড্রেস গুলো কেমন, আমি যদি এখানে একটু আমার অ্যাড্রেসটা একটু যদি আমি যদি একটু ড্র করি, তো সাপোজ এই যদি হয় একটা মেমোরি, সেই মেমোরিতে এটা হলো 0, এটা 1, এটা 2, এটা 3, সাপোজ আমরা সিঙ্গেল সিঙ্গেল ডিজিট ব্যবহার করতেছি। তো জোড় অ্যাড্রেস কোনটা, এটা 0 হচ্ছে জোড় অ্যাড্রেস, 1 2 হচ্ছে জোড় অ্যাড্রেস, 4 হচ্ছে জোড় অ্যাড্রেস, আর বিজোড় অ্যাড্রেস হচ্ছে 1 এবং 3। তাহলে এভাবে কি করা হচ্ছে, ভাগ করে নেওয়া হচ্ছে, দুইটা ভাগে আমাদের একটা মেমোরিকে দুইটা লজিক্যালি সেপারেট করা দুইটা অ্যাড্রেস করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এখানে দুইটা এরকম আলাদা করে নেওয়া হচ্ছে। তো এক জায়গায় রাখা হচ্ছে শুধু কোনগুলা, আমার জোড়গুলা, অর্থাৎ 0 2 4 এগুলো রাখা হচ্ছে, আর এক জায়গায় রাখা হচ্ছে শুধু সব বেজোড়গুলো 1 3 5 এগুলো রাখা হচ্ছে। তো জোড় অ্যাড্রেস এবং বিজেস অ্যাড্রেস বাউন্ডারি বলতে এই জিনিসটাই বোঝানো হচ্ছে
যে আমাদের জোড় অ্যাড্রেস গুলোকে যখন আলাদাভাবে রাখি তখন সেটা হচ্ছে জোড় বাউন্ডারি, এবং বিজোড় অ্যাড্রেস গুলোকে যখন রাখি সেটাকে বলা হচ্ছে বেজোড় অ্যাড্রেস বাউন্ডারি। আর মেমোরি ব্যাংকিংটা কি এবং এই ব্যাংকিং কয়টি এবং কি কি? এই মেমোরি ব্যাংকিংটা হচ্ছে এই কনসেপ্টের উপরেই যে আমাদের অ্যাড্রেস বাউন্ডারি, জোড় অ্যাড্রেস বাউন্ডারি এবং বেজোড় অ্যাড্রেস বাউন্ডারি কি জিনিসটা সেই জিনিসটা। মেমোরি ব্যাংক হলো একটি মেমোরিকে ভাগ করে রাখা দুটি আলাদা অংশ। অর্থাৎ আমাদের একটাই মেমোরি, সেটাকে দুইটা ভাগে ভাগ করা হয়। কেন ভাগ করা হয় এখানে দেখো লেখা আছে, যাতে প্রসেসরকে সমান্তরালভাবে ডেটা অ্যাক্সেস করতে পারে। অর্থাৎ পাশাপাশি দুইটা থেকে যখন আমরা অ্যাক্সেস করবো আমাদের অ্যাক্সেস টাইম কমে যাবে, অর্থাৎ আমাদের প্রসেসিং স্পিড বেড়ে যাবে। তো এই দুইটা ব্যাংক ব্যবহার করা হয় মেমোরি, একটা হচ্ছে লো বা ইভেন ব্যাংক আর হাই বা অড ব্যাংক। এখানে দেখো আমাদের আগের যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে কি, যে আমাদের জোড় বা বিজোড় অ্যাড্রেস বাউন্ডারি। এই যে জোড় অ্যাড্রেস গুলোকে নিয়ে লো ব্যাংক বা ইভেন ব্যাংক, ইভেন মানে কি জোড়, আর হাই বা অড ব্যাংক অর্থাৎ হচ্ছে আমাদের বেজোড় অ্যাড্রেস গুলোকে নিয়ে আমাদের হাই বা অড ব্যাংক ব্যবহার করা হয় আর কি। ঠিক আছে, ওকে। জিরো জোড় হয় বলতে আমাদের এই মেমোরিতে রাখার জন্য ইভেন্ট ব্যাংকের ভিতরে জিরোকে রাখা হয় আর কি। জিরো থেকে শুরু হয়, যেহেতু আমাদের কাউন্টিং নর্মালি কাউন্টিং করি হচ্ছে আমরা ওয়ান থেকে, বাট আমাদের এই কম্পিউটারের ক্ষেত্রে আমরা জিরো থেকে কাউন্ট করি যেহেতু, তো জিরোকে কিসের মধ্যে রাখা যাবে? জিরোকে ধরো আমাদের অর্ডের থেকে, মানে বিজোড়ের মধ্যে রাখার থেকে জোড়ের মধ্যে রাখাটাই বাঞ্ছনীয়, সেই জন্য জিরোকে আমাদের জোড়ের মধ্যেই রাখা হয়। ঠিক আছে, 8086 মাইক্রোপ্রসেসরের আইও ইন্টারফেস বর্ণনা করো। দেখো এখানে বলা হয়েছে কি আইও ইন্টারফেস। আইও ইন্টারফেস বলতে কি বোঝানো হচ্ছে, যে আমাদের বিভিন্ন ধরনের যেই বাইরের মানে আমাদের যে কোনো ধরনের পেরিফেরাল ডিভাইস, তো বলা হচ্ছে কি ইন্টারফেসিং হচ্ছে মাইক্রোপ্রসেসর এবং পেরিফেরাল ডিভাইস কিংবা পেরিফেরাল ডিভাইস সময়ের মধ্যে প্রতিষ্ঠিত এক ধরনের ফিজিক্যাল কানেকশন। এটাই হচ্ছে লজিক্যাল কানেকশন বা লজিক্যাল কানেকশন, যার মাধ্যমে মাইক্রোপ্রসেসর এবং পেরিফেরাল ডিভাইস সময়ের মধ্যে কিংবা মানুষ এবং কম্পিউটারের মধ্যে অথবা কম্পিউটার ও আউটার ওয়ার্ল্ডের মধ্যে সিগন্যাল বা ডাটা আদান প্রদান করা সম্ভব হয়। মূল কথা হচ্ছে আমাদের আইও ইন্টারফেসিং হচ্ছে যে আমাদের প্রসেসরের সাথে যে কোনো ধরনের পেরিফেরাল ডিভাইসের সংযোগকে আমরা আইও ইন্টারফেস বলবো। যখন আমরা স্পেসিফিক ভাবে মেমোরির সাথে সংযোগ করবো তখন সেটাকে বলবো মেমোরি ইন্টারফেসিং। এখানে দেখো আমাদের সংক্ষিপ্ত তো সেই সেম কোশ্চেনটা আছে, জোড় এবং বিজোড় অ্যাড্রেস বাউন্ডারি। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? জোড় এবং বিজোড় অ্যাড্রেস বাউন্ডারি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো এটা বলতে জিনিসটা কি বোঝাচ্ছে, আমাদের 8086 এর যে মেমোরি ক্যাপাসিটি সেটা ছিল কি 1 মেগাবাইট। তো 1 মেগাবাইট বলতে আমাদের টোটাল ক্যাপাসিটি হচ্ছে 1 মেগাবাইট। তো এই টোটাল ক্যাপাসিটি 1 মেগাবাইটকে আমরা দুইটা যখন মেমোরিতে ভাগ করি, তখন ইভেন এবং অড দুইটা ব্যাংকে যখন ভাগ করি তখন প্রত্যেকটা সাইজ হয় 512 কিলোবাইট। 1024 কিলোবাইট সমান সমান 1 মেগাবাইট আমরা জানি। তো এই 512 কিলোবাইট করে দুইটা ব্যাংকে ভাগ করা হয় এবং প্রত্যেকটি মেমোরি লোকেশনের জন্য সর্বোচ্চ 8 বিট করে বা 1 বাইট ডাটা থাকতে পারে আর কি। তো এই ব্যাংকে ইভেন্ট বা জোড় অ্যাড্রেস সমূহ ব্যবহৃত হয়। তো যখন আমরা জোড় অ্যাড্রেস গুলো ব্যবহার করি তখন 0000000004 প্রত্যেকটাতে 4 বাইট করে, 4 বিট করে, ঠিক আছে? তারপরে হচ্ছে যে আমাদের এফ 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 এভাবে করে আমাদের টোটাল মানে একদম সেই 1024 বাইট পর্যন্ত আমাদের এই অ্যাড্রেস সমূহ ব্যবহৃত হয়, যাকে ইভেন অ্যাড্রেস বলা হয়। আর অডটা কি? অড হচ্ছে যে যখন আমরা বেজোড় অ্যাড্রেস সময় ব্যবহার করি তখন সেটাকে বলা হচ্ছে অড অ্যাড্রেস ব্যাংক। তো এটাই হচ্ছে ইভেন এবং অড অ্যাড্রেস বাউন্ডারি আর কি। অড বা হাই অ্যাড্রেসকে দেখো এখানে দেখা যাচ্ছে 512 প্রত্যেকটি মেমোরি, যেখানে হচ্ছে যে 1 3 5 তারপরে এভাবে করে আমাদের শেষ পর্যন্ত সব বেজোড় অ্যাড্রেস গুলো এখানে রাখা হয় আর কি। তো ব্যাংক কাকে বলে? প্রসেস মেমোরিতে কয়টি ব্যাংক আছে এবং কি কি? এই যে ইভেন অ্যাড্রেস বাউন্ডারি এবং অড অ্যাড্রেস বাউন্ডারি, মানে সহজ পাগল, কে বলছে কঠিন? অনেক। তোমার হচ্ছে যে তুমি সবগুলো তো দেখো, তুমি যদি সারা সেমিস্টার না পড়ে থাকো, পরীক্ষা আগে যদি পড়ো, তাহলে আমি যেগুলো যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতেছি সেগুলো শুধু পড়বা। ঠিক আছে? এখন অনেকের তো তোমার পুরো প্রিপারেশন নেবে, সেক্ষেত্রে শুধু একদম এটা তো আমি সাজেশন বই থেকেই পড়াচ্ছি, অর্থাৎ ইম্পর্টেন্ট জিনিসগুলোই পড়াচ্ছি। এর থেকেও যদি আরো সবগুলা কেটে দিই তাহলে তো আসলে প্রিপারেশনের কিছু থাকলো না, পড়াশোনারও কিছু থাকলো না। আমি নেক্সট সেমিস্টার থেকে তোমাদের এই মেগা ক্লাসই নিব না, তোমাদের প্রবলেম সলভিং ক্লাস নিব। অর্থাৎ তোমরা পড়ে আসবা, যেটা যেটা সমস্যা হবে শুধু সেই প্রশ্নগুলো সলভ করে দিব। ঠিক আছে, যাই হোক এখন ক্লাস করি। ব্যাংক কাকে বলে? 8086 প্রসেসরের মেমোরিতে কয়টি ব্যাংক আছে?
তো এই যে ইভেন অ্যাড্রেস এবং অড অ্যাড্রেস, অর্থাৎ আমাদের মেমোরির যে অ্যাড্রেসটা আছে সেটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতেছি। অর্থাৎ এই যে দেখো 0000002 এভাবে করে জোড় অ্যাড্রেস গুলোকে আমরা একটা সাইডে রাখছি, আর বেজোড় অ্যাড্রেস গুলো 1 3 5 এভাবে করে জোড় অ্যাড্রেস গুলোকে আমরা আরেক সাইডে রাখলাম। এইখানে 512 কিলোবাইট, এখানে 500 কিলোবাইট। এখানে হচ্ছে যে এই যে আমাদের বেজোড় অ্যাড্রেস গুলো নিয়ে যে আমাদের মেমোরিটা তৈরি হলো, এটাকে বলতেছি আমরা ইফ অড ব্যাংক বা হাই অর্ডার বাস ব্যাংক, এটাকে বলতেছি লো অর্ডার বা ইভেন ব্যাংক। ঠিক আছে, এই দুইটা ব্যাংক আছে। এখন যখন আমাদের প্রসেসর কাজ করবে তখন দুইটার মধ্যে আসলে আমাদের কাজ করবে কিভাবে, এই জন্য দেখো একটা আমাদের সিগন্যাল আছে, এই সিগন্যালটা হচ্ছে বলা হচ্ছে বিএসি বা ব্যাংক হাই ইনেবল। ঠিক আছে, অর্থাৎ এই বিএসি সিগন্যালটা যখন অ্যাক্টিভ হবে, অর্থাৎ এটার মান যখন 0 হবে, দেখো উপরে বার দেওয়া আছে মানে হচ্ছে অ্যাক্টিভ লো, অর্থাৎ এটার মান যখন 0 হয় তখনই সেটা অ্যাক্টিভ হয়। তো এটার মান, এই সিগন্যালটার মান যখন 0 হবে তখন আমাদের হাই ব্যাংক অ্যাক্টিভ হবে, অর্থাৎ হাই অর্ডার ব্যাংক কাজ করবে। আর যখন এটার মান যখন 1 হবে তখন লো অর্ডার ব্যাংক কাজ করবে। আশা করি বুঝতে পারছো। এই যে বিএসসি সিগন্যাল ব্যাংক হাই সিগন্যাল হিসেবে কাজ করে। তো মেমোরি ইন্টারফেসিং এর প্রয়োজনীয়তা এই কোশ্চেনটা একটু দেখে নিবা। 806 এর আইও স্পেস অ্যাড্রেস স্পেসের বর্ণনা, এই জিনিসটা একটু দেখে নিবা। এখানে দেখো আরো দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে 8086 মাইক্রোপ্রসেসরের মেমোরি রিড বাস সাইকেল অঙ্কন করো, আর একটা কোশ্চেন আছে হচ্ছে মাইক্রোপ্রসেসরের মেমোরি রাইট সাইকেল অঙ্কন করো। ঠিক আছে, এই দুইটা কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে মেমোরি রিড সাইকেল আর একটা হচ্ছে রাইট সাইকেল। অর্থাৎ আমাদের 8086 প্রসেসর যখন মেমোরি থেকে কোনো কিছু পড়বে বা রিড করবে, তখন আসলে মেমোরি থেকে পড়ার সময় কিভাবে কাজটা হবে সেই কাজটাকে যখন আমরা মানে গ্রাফিক্যালি বা এই চার্টের মাধ্যমে দেখাইতে যাব, তখন সেটাকে আমরা বলতেছি মেমোরি রিড বাস সাইকেলের এই আমাদের চিত্র আর কি। ঠিক আছে, সাইকেল চিত্র, কোন মানে কোন চক্রের মাধ্যমে কাজটা হচ্ছে আর কি। তো এখানে দেখো এই কোশ্চেন দুইটাকে তো অবশ্যই করতে হবে, মানে না করার কোনো সুযোগ নেই। তো একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। তো আমাদের ফার্স্টে আমি এই রিডিংটুকু একটু পড়ে শোনাই যে মিনিমাম মোডে 8086 সিস্টেমের মেমোরি ইন্টারফেসের সিগন্যাল দেখানো হলো। এখানে করা হয়েছে কি 8086 এর বাস সাইকেল T1 T2 T3 এবং T4 চারটি টাইম স্টেটে দেখানো হয়েছে। অর্থাৎ আমাদের টাইম স্টেট হচ্ছে চারটা, মিলে একটা সাইকেল হয়। এখন আমরা মেমোরিতে ইনস্ট্রাকশন অথবা ডাটা গঠনে পর্যায়ক্রমে চিত্র অঙ্কন করব। এখানে দেখো আসলে কি মানে মেমোরিতে আমরা আসলে কিভাবে আমরা ডাটাটা রিড করতেছি সেই জিনিসটা যদি দেখি, দেখো এখানে বর্ণনাটা আমি পড়ে নিই আগে। T1 স্টেটে পঠন সাইকেল বা রিড সাইকেলে শুরু হয়। ঠিক আছে, এই সময় 8086 প্রসেসর 20 বিটের অ্যাড্রেস মেমোরি লোকেশনে পাঠায় এবং তা AD0 থেকে AD15 পর্যন্ত, এখানে A0 থেকে A15 পর্যন্ত অ্যাক্টিভ থাকে এবং A16 থেকে A19 পর্যন্ত এই অ্যাড্রেস ডাটাবাসকে ডিমাল্টিপ্লেক্স করে। অর্থাৎ হচ্ছে কি যে আমাদের অ্যাড্রেসকে প্রথম T1 স্টেটে অ্যাড্রেসকে মেমোরি লোকেশনে পাঠায়। এখানে হচ্ছে ডাটাবাসটা ইনঅ্যাক্টিভ থাকে এবং বিএসি সিগন্যাল আউটপুট হিসেবে বের হয়। এএলই পালস উৎপাদিত হয় এবং পালসের পরন্ত প্রান্তে অ্যাড্রেস ল্যাচ হয় এবং বিএসসি প্রসেস সার্কিটের জন্য উৎপাদন হয়। আচ্ছা, এখানে যেটুকু দেখছো অনেক কিছু হয়তো বুঝতে পারো নাই। এখন আমরা যখন এই চিত্রটা এক্সপ্লেন করবো আশা করি সবকিছু বুঝতে পারবো। ঠিক আছে, দেখো টি ওয়ান স্টেট কোন পর্যন্ত, এই পর্যন্ত, তাই না? এই হচ্ছে T1 স্টেট। এই T1 স্টেটে করা হচ্ছে কি, এইখানে দেখো এই যে AD0 থেকে AD15, এটা কি, এটা হচ্ছে আমার অ্যাড্রেস বাস এবং ডাটা বাস। তো প্রথম স্টেটে এটা কি হিসেবে কাজ করতেছে, এই যে A0 থেকে A15 অর্থাৎ অ্যাড্রেস বাস হিসেবে কাজ করতেছে, এবং A16 থেকে A19 মানে অর্থাৎ টোটাল যে 20 বিটের যে অ্যাড্রেস বাস, আমাদের সেই 20 বিটের অ্যাড্রেস বাসের মেমোরির কোন অ্যাড্রেসটা থেকে আমরা রিড করব সেই অ্যাড্রেসটা ঠিক হচ্ছে আমাদের এই T1 স্টেটে। এই সময় আমাদের অ্যাড্রেস বাসকে অ্যাক্টিভ করার জন্য, অ্যাড্রেস বাস এবং ডাটা বাস থেকে অ্যাড্রেস বাসকে অ্যাক্টিভ করার জন্য ALE অর্থাৎ অ্যাড্রেস ল্যাচ ইনেবল এই সিগন্যালটা হাই করা হয়। এই সিগন্যালটা হাই হওয়া মানে হচ্ছে আমাদের অ্যাড্রেস বাস হিসেবে কাজ করবে আমাদের, এই জন্য এটা এই সিগন্যালটা উপরে থাকা মানে হাই হয়েছে এই সিগন্যালটা। এরপরে আমরা কি অপারেশন করতেছি, আমরা মেমোরি অপারেশন করতেছি। সেজন্য যে আইও বা স্ল্যাশ এম এই যে সিগন্যালটা আছে, আইও স্ল্যাশ আইও স্ল্যাশ এম স্ল্যাশ আইও। তো এই যে আইও স্ল্যাশ, এখানে মানে হচ্ছে যে যখন এই সিগন্যালটার মান 0 হবে তখন হচ্ছে সিগন্যালটা অ্যাক্টিভ থাকবে, মানে আমাদের আইও অপারেশন হিসেবে কাজ করবে, আর যখন 1 হবে তখন এটা মেমোরি অপারেশন হিসেবে কাজ করবে।
এই জন্য এই সিগন্যালটার মান হাই করে দেওয়া হয়েছে, অর্থাৎ আমরা মেমোরি অপারেশন করতেছি। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা মেমোরি রিড অপারেশন করবো। এখনো মেমোরি রিড করা শুরু করছি, এই সিগন্যালটার মান যখন 0 হবে তখন মেমোরি রিড শুরু হবে, বাট এখনো সিগন্যালটার মান হাই আছে, অর্থাৎ এখনো মেমোরি রিড শুরু হয় নাই, T1 স্টেটে আছি আমরা। এরপর হচ্ছে ডাটা ট্রান্সমিট এবং রিসিভ। এখানে আমরা কি করবো, ডাটা ট্রান্সমিট করবো না রিসিভ করব? আমরা এখানে ডাটা রিসিভ করব, এই জন্য এই সিগন্যালটার মান লো করে দেওয়া আছে, পুরো সাইকেল জুড়ে আমাদের সিগন্যালটা লো করা থাকবে, অর্থাৎ আমাদের ডাটাটা আমরা প্রসেসর ডাটা রিসিভ করবে। আর ডাটা ইনেবল, অর্থাৎ ডাটা ইনেবল হলে আমরা মেমোরি রিড করতে পারবো, এখনো ডাটা ইনেবল হয় নাই, যখন লো করব তখন ডাটা ইনেবল হবে। তো এরপরে T2 স্টেটে যখন আমাদের অ্যাড্রেসটা আমরা পেয়ে গেলাম, কোন অ্যাড্রেস থেকে আমরা ডাটাটা রিসিভ করব, এর পরের স্টেটে আমাদের অ্যাড্রেস, যে ALE সিগন্যালটা লো হয়ে গেছে, ALE সিগন্যালটা লো হওয়ার সাথে সাথে D0 থেকে D15 পর্যন্ত আমাদের ডাটা বাস হিসেবে কাজ করবে, অর্থাৎ ডাটা বাস হিসেবে কাজ করলে আমরা সেই ডাটাটা রিড করব। বাট ডাটা রিড করার জন্য আমাদের আরো কিছু কাজ করা লাগবে, যেমন এই যে রিড অপারেশনটা ইনেবল করে দেওয়া লাগবে, তাহলে আমাদের কি হবে, আমরা রিড করতে পারবো। আর একটা হচ্ছে ডাটা ইনেবল করে দেওয়া লাগবে, তাহলে আমরা ডাটাটা রিড করতে পারবো। এই দুইটা সিগন্যাল অ্যাক্টিভ করে দিয়ে আমরা ডাটাটা রিড করলাম একদম স্টেটের শেষ পর্যন্ত, এবং এই সিগন্যালগুলো অ্যাজ ইট ইজ অ্যাক্টিভ রাখলাম। ঠিক আছে, এভাবে মূলত আমাদের রিড অপারেশন সম্পূর্ণ হয় আর কি। আরেক সেম টাইপের সিমিলার টাইপের কোশ্চিন আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আমাদের মেমোরি রাইট অপারেশন। দেখো এখানে সেম টু সেম সবকিছু, প্রথম স্টেটে অ্যাড্রেস বাস হিসেবে কাজ করবে, আমাদের অ্যাড্রেস ল্যাস ইনেবল সিগন্যাল হাই হবে, এখানে আমাদের মেমোরি অপারেশন করতেছি, মেমোরি অপারেশন হাই হবে। আমরা ডাটা এবার ট্রান্সমিট করব, জন্য এই সিগন্যালটা হবে কি উল্টা, আমাদের রিসিভের মানে আমাদের রিড অপারেশন থেকে রাইট অপারেশন উল্টা, এটা হাই থাকবে। আমাদের এখানে ছিল হচ্ছে লো, নিচের দিকে, আর এখানে হবে এটা উপরের দিকে, কারণ আমরা এখন ডাটা ট্রান্সমিট করব প্রসেসর থেকে মেমোরিতে, অর্থাৎ মেমোরিতে রাইট করব। আর আরেকটা হচ্ছে ডাটা ইনেবল হওয়া লাগবে অবশ্যই সেকেন্ড সাইকেলে অ্যাজ ইট ইজ। তারপর হচ্ছে মেমোরি রিড করা ছিল, এখানে রিডের জায়গায় এখানে রাইট অপারেশন করবে, এই জন্য রাইট সিগন্যাল ব্যবহার করতেছি। রাইট সিগন্যালটা যখন আমাদের ডাউন হবে তখন সেখানে আমরা মেমোরিতে রাইট করতে পারবো। বাকি সব অ্যাজ ইট ইজ সেম, আশা করি বুঝতে পারছো। তো এই দুটো চিত্রটা ভালো করে বুঝতে হবে, এবং তারপরে বর্ণনাটা নিজের মতো করে দিবা। বর্ণনাটা বইয়ের মতো এখানে দেওয়া লাগবে না, বর্ণনাটা নিজের মতো করে বুঝে নিজের মতো করে দিলেই হবে। এই যারা বলতেছো যে ইম্পর্টেন্ট গুলা পড়ান, শুধু আমি ইম্পর্টেন্ট গুলাই পড়াচ্ছি, যাদের ক্লাস করতে সমস্যা মনে হচ্ছে বা ক্লাস বিরক্ত লাগতেছে বের হয়ে যাও, কোনো সমস্যা নাই। এর থেকে ছোট করতে চাইলে পড়াশোনার দরকার নাই। এমনি ডিপ্লোমা নিয়ে কি চলতেছে সব দিকে দেখতেছো না, যে কিভাবে কিভাবে টিটকারি মেরে কথা বলতেছে, এতটুকু পড়াশোনা কষ্ট করে হলেও করতে হবে। ওকে, দেখো তো পরবর্তী চ্যাপ্টার, তো 8086 মাইক্রোপ্রসেসরের ইনপুট আউটপুট ইন্টারফেসিং। ঠিক আছে, তো এটা ছিল কি, আমাদের এই চ্যাপ্টার 7টা ছিল হচ্ছে মেমোরি ইন্টারফেসিং, তাই না? 8086 এর মেমোরি ইন্টারফেসিং। এখন হচ্ছে পরের চ্যাপ্টারটা হচ্ছে আইও ইন্টারফেসিং, অর্থাৎ এখানে ইনপুট আউটপুট ইন্টারফেসিং এর জন্য বেশ কিছু বিষয় আলোচনা করা আছে। তো আমরা যদি দেখি যে আইও ইন্টারফেসিং বলতে কি, চ্যাপ্টার 7 আমরা দেখে আসছি যে বাহ্যিক ডিভাইসের সাথে কিবোর্ড মাউস প্রিন্টার ডিসপ্লের সাথে যেটা আদান প্রদান করার জন্য যেটা হয়, যেটাই আমাদের আইও ইন্টারফেসিং। ইউএসএআরটি কি, ইউএসএআরটি কি আমরা এই জিনিসটা একটু দেখি। ইউনিভার্সাল সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস রিসিভার ট্রান্সমিটার, একটি সিরিয়াল যোগাযোগের ডিভাইস। মানে এটা একটা ডিভাইস যেটা কি করে, ডেটা পাঠানো এবং গ্রহণের জন্য সিনক্রোনাস বা অ্যাসিনক্রোনাস উভয় মোডে কাজ করতে পারে। ঠিক আছে, অর্থাৎ তোমার ইম্পর্টেন্ট অধ্যায় হচ্ছে যে চ্যাপ্টার 5, 6, 7, 8, এই চারটা চ্যাপ্টার হচ্ছে যে ইম্পর্টেন্ট। বাকি চ্যাপ্টার ইম্পর্টেন্ট, প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই কম বেশি প্রশ্ন হবে, বাট এই চারটা চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে পিপিআই কি, এটা হচ্ছে একটা আমাদের একটা ইন্টারফেসিং ডিভাইস, যেটা হচ্ছে বলা হয় প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস। এটা হচ্ছে যে প্রোগ্রাম যোগ্য, অর্থাৎ আমরা প্রোগ্রাম করে এটাকে কন্ট্রোল করতে পারি, কাস্টমাইজ করতে পারি, সিপি এবং পেরিফেরাল ডিভাইসের মধ্যে যোগাযোগ স্থাপন করে। তো পিপিআই ব্যবহৃত পোর্ট সমূহ, আমাদের পিপিআই যে ডিভাইসটা আমরা নিচে দেখবো, তো এখানে 3 ধরনের পোর্ট ব্যবহার করা হয়। এখানে হচ্ছে যে আমাদের পোর্ট সমূহ হচ্ছে 24টা পিন বিদ্যমান থাকে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা 8 বিটের প্যারালাল পোর্ট হিসেবে কাজ করে। এ এবং বি নামক দুইটি পোর্ট আছে, এবং বাকি
সি পোর্ট আর একটা পোর্ট আছে যেটাকে দুইটা ভাগে ভাগ করা হয়, চারটা চারটা করে দুইটা ভাগে ভাগ করা হয় সেই পোর্টকে আমরা দেখবো চিত্রের মাধ্যমে। ডিএমএ অপারেশনের সুবিধা, ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস, এটা সুবিধা কি সিপিইউ এর হস্তক্ষেপ ছাড়াই মেমোরি এবং পেরিফেরাল ডিভাইসের মধ্যে ডাটা স্থানান্তর করা যায়। পিআইসি কি, পিআইসি প্রোগ্রামের ইন্টারাপ্ট কন্ট্রোলার। এই পিআইসির মাধ্যমে করা হয় কি যে ইন্টারাপ্ট মানে আমাদের একটি ডিভাইসে যে বিভিন্ন উৎস থেকে আসা ইন্টারাপ্ট গুলোকে প্রাধান্য অনুযায়ী সাজিয়ে সিপিইউতে পাঠায়, ঠিক আছে। তো ইন্টারাপ্ট থাকলে কোনটা আগে সার্ভ করবে তা নির্ধারণ করা হচ্ছে পিআইসি, ঠিক আছে। ইউআরটি এর পুনরূপটা দেখে নিবে এখান থেকে। এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি মেমোরি ম্যাপ আইও এবং আইও ম্যাপড আইও বা স্ট্যান্ডার্ড আইও এর মধ্যে পার্থক্য কি। অর্থাৎ আমরা যে আইও অপারেশন করি, তো আইও অপারেশন করার মধ্যে কি করা লাগে, আমাদের ইন্টারফেস করা লাগে। কার সাথে ইন্টারফেস করা লাগে, মাইক্রোপ্রসেসরের সাথে ইন্টারফেস করা লাগে। এখন মানে হচ্ছে কি যে আমাদের যে বাইরের যে ডিভাইসটার সাথে প্রসেসর কমিউনিকেশন করবে সেই ডিভাইসের সাথে একটা কানেকশন তৈরি করা লাগে। তো সেই কানেকশন তৈরি করার দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে একটা মেমোরির অ্যাড্রেস হিসাবে, অর্থাৎ মেমোরিতে সেই সেটাকে একটা অ্যাড্রেস করে করা হয়, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ডলি কানেক্ট করা হয় বিভিন্ন পোর্টের মাধ্যমে, ঠিক আছে। এখানে যদি আমরা দেখি আইওকে মেমোরির মতো করে আইডেন্টিফাই করা হয়, মানে আইও ডিভাইসকে মেমোরির মতো করে আইডেন্টিফাই করা হয়, লোকেট করা হয়, অর্থাৎ মেমোরির প্রত্যেকটি লোকেশনকে যেভাবে লোকেট করা হয় সেম সেভাবেই এই ডিভাইসগুলোকেও লোকেট করা হয়। এই জন্য এটাকে বলা হয় মেমোরি ম্যাপড আইও। আর আইওকে মেমোরির মতো করে আইডেন্টিফাই না করে আইও ডিভাইসকে আলাদা পদ্ধতিতে আইডেন্টিফাই করা হয়, এই জন্য এটাকে স্ট্যান্ডার্ড আইও বা আইও ম্যাপড আইও বলা হয়, ঠিক আছে। তো প্রত্যেকটি আইও ডিভাইসকে মাইক্রোপ্রসেসর কর্তৃক এক একটি মেমোরি লোকেশন হিসেবে বিবেচিত হয়। কি হয় যে এক একটা মেমোরি লোকেশন, মানে আইও ডিভাইসগুলো ডিভাইস হিসেবে না, এক একটা মেমোরি লোকেশন হিসেবে ডিভাইস হয় এবং সেই লোকেশনকে ট্রেস করে আমাদের সেই ডিভাইসগুলোকে অ্যাক্সেস করা হয়। তো আর এটাতে আলাদাভাবে করা হয়। তো আইও অপারেশনের জন্য ইন এবং আউট ইনস্ট্রাকশন ব্যবহৃত হয় না। নর্মালি আমরা মেমোরিতে যে ইনস্ট্রাকশনগুলো ব্যবহার করি সেই ইনস্ট্রাকশনগুলো ব্যবহার করে কাজ করা হয় মেমোরি ম্যাপড আইওতে। আর আইও ম্যাপড আইওতে ইনপুটের জন্য ইন এবং আউটের জন্য আউট ইনস্ট্রাকশন ব্যবহার করা হয়, ঠিক আছে। হাই ওয়েভ সিগন্যালতে থাকা অবস্থায় অপারেশন সম্পন্ন হয় এখানে, অর্থাৎ এই যে মেমোরি অপারেশন, এই সিগন্যাল হাই থাকা অবস্থায়, অর্থাৎ মেমোরি অপারেশনের মেমোরির মাধ্যমে যেহেতু আমরা কাজ করতেছি সেজন্য এটি সিগন্যাল হাই থাকে এই মেমোরি ম্যাপটা আয়তে। আর আইও ম্যাপটা আয়তে এই আমাদের অবশ্যই সিগন্যাল লো থাকবে, কারণ হচ্ছে আইও অপারেশন আমরা মেমোরি ম্যাপের মাধ্যমে করতেছি না। এই পদ্ধতিতে মেমোরি বা আইওকে আলাদাভাবে বিবেচনা করা হয় না, এখানে আলাদাভাবে বিবেচনা করা হয়। আর 20 বিটের অ্যাড্রেস বাস ব্যবহৃত হয়, 20 বিটের অ্যাড্রেস বাস এখানেও ব্যবহৃত হয়, কিন্তু সেটা মেমোরি হিসাবে। তো ইন্টেল মোটোরোলা ফ্যামিলি উভয় মেমোরি ম্যাপটা সমর্থন করে, ইন্টেল ফ্যামিলি সাপোর্ট করে কিন্তু মোটোরোলা সাপোর্ট করে না। এই যে পার্থক্যগুলো দেওয়া আছে তোমরা তোমাদের মতো করে এই 5-6টা অবশ্যই নিতে হবে, মুখস্থ করে ফেলবে। তো কিছু ইন্টারফেসিং চিপ, যে আমাদের প্রসেসরের সাথে ইন্টারফেসিং করার জন্য যে চিপগুলো আছে সেই চিপগুলোর মধ্যে আমাদের যে আমরা যেগুলো ব্যবহার করে থাকি সেগুলোর মধ্যে কিছু পপুলার, যেমন প্রোগ্রামেবল ইন্টারভেলার টাইমার পিআইটি 8254, তারপরে হচ্ছে যে 8279 কিবোর্ড ডিসপ্লে কন্ট্রোলার, 8237 প্রোগ্রামেবল ডিএমএ কন্ট্রোলার, 8251 ইউএসএআরটি, তারপরে 8259 এটা হচ্ছে যে পিআইসি কন্ট্রোলার, 8250 পিপিআই। তো এই ধরনের ইন্টারফেসিং ডিভাইসগুলো ব্যবহার করে আমরা প্রসেসরের সাথে কাজ করে থাকি আর কি। তো আইও ইন্টারফেস কি, ইনপুট আউটপুট ইন্টারফেসিং এর প্রয়োজনীয়তা লেখো আর কি, ঠিক আছে। তো আইও ইন্টারফেস কি আমরা জানি। তো ইনপুট আউটপুট ইন্টারফেসিং এর প্রয়োজনীয়তা, এই যে যে কাজগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে প্রয়োজনীয়তা। তো এখানে আরেকটা কোশ্চেন দেওয়া আছে, সেটা হচ্ছে পিআইসি ব্লক ডায়াগ্রাম, ঠিক আছে। তো পিআইসি ব্লক ডায়াগ্রামে পিআইসি বা ইউএসএআরটি দুইটার মধ্যে একটা আসার সম্ভাবনা আছে। অর্থাৎ এই ব্লক ডায়াগ্রাম গুলো এখন তোমরা মনে রাখতে পারবে কিনা পরীক্ষার আগে অল্প সময়, সেটা তোমাদের উপরে, আমি জাস্ট হালকা করে রচনামূলক কোশ্চেনের সময় এখানে দেখাই দিব, ঠিক আছে। তো এখানে দুইটা কোশ্চেন, একটা হচ্ছে মিনিমাম মোড ইন্টারফেসিং, ম্যাক্সিমাম মোড ইন্টারফেসিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেন দুটো অবশ্যই দেখতে হবে। একটা হচ্ছে কি মিনিমাম মোড ইন্টারফেসে বর্ণনা করো, আর একটা হচ্ছে কি ম্যাক্সিমাম মোড ইন্টারফেস বর্ণনা করো। কিসের ইন্টারফেস, আইও ইন্টারফেস। তো এই যে ইন্টারফেসিংটা করা হচ্ছে, ইন্টারফেসিংটা কিভাবে করা হচ্ছে, যে আমাদের নর্মালি যখন একটা ডিভাইস যখন আমাদের সিপিইউ এর সাথে কানেক্ট করি, তখন সেটা মিনিমাম মোড না ম্যাক্সিমাম মোড সেটা আগে আমাদের ঠিক করতে হয়। সেটা কিসের মাধ্যমে ঠিক করি, এই যে সিগন্যালের মাধ্যমে ঠিক করি, এমএক্স এমএন। এমএন মানে হচ্ছে মিনিমাম মোডে, এমএক্স মানে হচ্ছে ম্যাক্সিমাম মোডে। উপরে বার থাকে, অর্থাৎ যখন এটার মান 1 হয় তখন মিনিমাম মোডে অ্যাক্টিভ হয়, যখন 0 হয় তখন ম্যাক্সিমাম মোডে কাজ করে। তো মিনিমাম মোডে যখন কাজ করে তখন আলাদাভাবে কোনো বাস কন্ট্রোলার ব্যবহার করা হয় না, শুধুমাত্র প্রসেসর এবং
আমাদের সেই আইও ডিভাইস থাকে। বাট যখন ম্যাক্সিমাম মোডে অপারেট করা হয় তখন আলাদাভাবে বাস কন্ট্রোলার ব্যবহার করা হয়। আমরা দেখি যে মিনিমাম মোডে ইন্টারফেস করার সময় কি কি বিষয় নিয়ন্ত্রণ করতে হয়। বাস কন্ট্রোল, মেমোরি এবং আইও অ্যাক্সেস, রিড রাইট, টাইমিং, ডাটা ট্রান্সমিশন, ডিরেকশন, এই কাজগুলো করা হয়। তো এএলই অ্যাড্রেস ল্যাচ ইনেবল, প্রথমে ল্যাচকে নির্দেশ করে অ্যাড্রেস ধরার জন্য, অর্থাৎ এএলই হাই করে যাতে আমাদের ওটা অ্যাড্রেসটা কোন অ্যাড্রেসে কাজ করবে সেই অ্যাড্রেসটা। এরপরে রিড রাইট সিগন্যাল পাঠানো হয়, অর্থাৎ রিড করা হবে নাকি রাইট করা হবে, যাতে মেমোরি বা আইওর জন্য এটা পড়া হবে না লেখা হবে তা ঠিক হয়। তারপরে আইওএম বলে দেয় যে অপারেশনটা কোন ধরনের হবে। ডাটা এনেবল, এটা অ্যাক্টিভ করা হয় ডাটা লেনদেনের জন্য। ডাটা ট্রান্সমিট বা রিসিভ, এটা কি করে আমাদের ডাটাটা ট্রান্সমিট হবে না রিসিভ হবে। তারপর এখানে দেখো আমরা যদি একটু দেখি, এই হচ্ছে আমাদের প্রসেসর। এই প্রসেসরের সাথে এই হচ্ছে আইও ইন্টারফেসিং ডিভাইস, এখানে আমাদের বিভিন্ন ধরনের ডিভাইস এটার সাথে কানেক্ট করে আমরা প্রসেসরে কাজ করে থাকি। তো এএলইটা অ্যাক্টিভ করা হয় কেন? আমাদের অ্যাড্রেসকে ধরার জন্য। বিএসি ব্যাংক হাই ইনেবল এটা পাঠানো হয়। এরপরে অ্যাড্রেস এবং ডাটা বাস A0 থেকে A16, অর্থাৎ এটা অ্যাড্রেস বাস হিসেবে কাজ করবে নাকি ডাটা বাস হিসেবে কাজ করবে সেটা এএলই এর মাধ্যমে ঠিক করা হয়। এরপরে রিড এর জন্য রিড অপারেশন, রাইট এর জন্য রাইট অপারেশন, যেটা হবে সেটা অ্যাক্টিভ হবে। তারপর হচ্ছে যে এমআইও, মেমোরি অথবা আইও অপারেশন হবে। ডিটিআর, ডিটিএ দিয়ে বোঝায় ডাটা ট্রান্সমিট, আর দিয়ে বোঝায় রিসিভ। অর্থাৎ ডাটা ট্রান্সমিট প্রসেসর থেকে যদি মেমোরিতে যায় তাহলে ডিটি, অর্থাৎ এটা এটা 1 হবে এটার মান। আর যদি এটা ইন্টারফেসিং থেকে প্রসেসরের দিকে যায় তাহলে এটার মান হবে 0। এবং ডিএন অ্যাক্টিভ করতে হয়, অর্থাৎ লেনদেন করার জন্য ডিএন অলওয়েজ অ্যাক্টিভ রাখতে হয়। আর ম্যাক্সিমাম মোডে ইন্টারফেসিং এর চিত্রটা যদি আমরা দেখি, এখানে ম্যাক্সিমাম মোডে দেখো এই যে এখানে যে এটা একটু ভালোভাবে দেখা যাচ্ছে না, এখানে যেটা আছে এটা হচ্ছে যে 8 to 8 8 8 বাস কন্ট্রোলার, ঠিক আছে। এই 8 বাস কন্ট্রোলারের মাধ্যমে আমাদের কাজগুলো করা হয় আর কি। তো এই হচ্ছে আমাদের প্রসেসর। এই প্রসেসরের সাথে আমাদের সিগন্যাল ব্যবহার করা হয় S0 থেকে S3 পর্যন্ত। এই সিগন্যালগুলোর মাধ্যমেই আমাদের এখানে কিছু সিগন্যাল এএলই, ডিএন, ডিটিআর, তারপর হচ্ছে এখানে কিছু সিগন্যাল ব্যবহার করা হয়েছে, এগুলোর মাধ্যমে আমাদের এই ইন্টারফেসটাকে কন্ট্রোল করা হয়। এই জন্য এটাকে বলা হয় ম্যাক্সিমাম মোড ইন্টারফেসিং। এই সেম কাজগুলো করা হয়, বাট এক্সট্রা ভাবে এই যে 8 এই বাস কন্ট্রোলার ব্যবহার করা হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মোড ইন্টারফেসিং। আশা করি বুঝতে পারছো, চিত্রগুলো দেখে নেবা, সহজ আছে, পারবা। তো এই দুটো কোশ্চেন সংক্ষিপ্ত কোশ্চেন আকারে আসার বা রচনামূলক আকারেও আসতে পারে, তো খুবই ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখে রাখবা। ওকে, তো এখানে দুইটা কোশ্চেন আছে। 8251 ইউনিভার্সাল সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস রিসিভার ট্রান্সমিটার ইউএসএআরটি এর ব্লক ডায়াগ্রাম সহ বর্ণনা করো। তো এখানে যে কাজটা আছে, এখানে 5টা ক্যাটাগরি আছে। এখানে যদি দেখি যে আমরা এখানে যে ব্লক ডায়াগ্রামটা, এখানে হচ্ছে ডাটা বাস বাফার, এই যে ডাটা বাস বাফার, তারপর হচ্ছে রিড রাইট কন্ট্রোল, মডেম কন্ট্রোল, ট্রান্সমিট বাফার ট্রান্সমিট কন্ট্রোল, রিসিভ বাফার রিসিভ কন্ট্রোল। এই চিত্রটা সিম্পল আছে এবং আসার সম্ভাবনা আছে। তো আমি এই কোশ্চেনটা একটু করে আলোচনা করবো জাস্ট, যে আমাদের এই যে ডাটাবাস বাফার, এখানে আমাদের করা হচ্ছে কি D0 থেকে D7, এই যে ডাটাবাস, এই ডাটাবাস ডাইরেক্টলি প্রসেসরের সাথে কানেক্ট আছে, অর্থাৎ প্রসেসর থেকে ডাটা লেনদেন করার জন্য এই ডাটাবাস বাফারের মাধ্যমে কাজগুলো হয়ে থাকে। এরপরে আমরা যদি বাইরের দিক থেকে কোনো ডাটা আসে, সেই ডাটাটা কি করা হয়, ডাটা ট্রান্সমিট করা হয়। এই প্রসেসর থেকে ডাটাবাস বাফারে ডাটাটা আসবে, আসার পরে এই ট্রান্সমিটের মাধ্যমে ডাটাটা বাইরের দিকে, অর্থাৎ আমাদের ট্রান্সমিট করা হবে। আর ডাটা যদি বাইরের দিক থেকে প্রসেসরের দিকে আসে, তাহলে রিসিভ বাফারের মাধ্যমে রিসিভ করে ডাটাবাস বাফারে পাঠানো হবে এবং ডাটাবাস বাফার থেকে প্রসেসরে পাঠানো হবে আর কি। তো এগুলো কন্ট্রোল করার জন্য রিড রাইট কন্ট্রোল লজিক এবং এই রিসিভার কন্ট্রোল, ট্রান্সমিট কন্ট্রোল আছে। এই জিনিসগুলো পড়ে নিবে। আমি জাস্ট বেসিক জিনিসটুকু, জাস্ট কনসেপ্টটা বুঝিয়ে দিলাম, কারণ হচ্ছে যে সবগুলো এখন আর আলোচনা করব না, যেহেতু তোমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলা মানে তোমরা লং টাইম ক্লাস করতেছো, হয়তো অনেকেরই বোরিং লাগতেছে। তোমাদের ক্লাসগুলো আমি ইউটিউবে আপলোড করে দিব, লিংক তোমাদের দিয়ে দিব আর কি। তোমরা চাইলে পরের ক্লাসটি করতে পারো, মানে এখান থেকে করার পরে পরে ফেসবুক থেকে না দেখে ইউটিউব থেকে। আরেকটা হচ্ছে পিপিআই ব্লক ডায়াগ্রাম। তো এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। তো তোমরা জানো এগুলো আলোচনা করবো কিনা, এরপর আরো দুইটা চ্যাপ্টার আছে। তো ওকে, মেন বই না থাকলে বাদ দাও, দরকার নাই। আপাতত যেগুলো মেন বই আছে সেগুলোই পড়ো। যেগুলো বলছি সেটা যে দুইটা, যেমন হচ্ছে যে মিনিমাম বোর্ডে ম্যাক্সিমাম বোর্ডে ইন্টারফেসিং, এই দুইটা কোশ্চেন খুবই ভালোভাবে পড়বা, ঠিক আছে।
ওকে, দেখো চ্যাপ্টার 9 শুরু করি। চ্যাপ্টার 9 হচ্ছে কি মাইক্রোপ্রসেসর ইন্টারাপ্ট ইন্টারফেস। আমরা প্রথমে দেখলাম চ্যাপ্টার 7 এ মেমোরি ইন্টারফেস, চ্যাপ্টার 8 এ দেখলাম আইও ইন্টারফেস। এখন হচ্ছে আমাদের ইন্টারাপ্ট ইন্টারফেস, অর্থাৎ এক্সটার্নালি আমাদের প্রসেসরে বাইরে থেকে যখন কোনো একটা ইন্টারাপ্ট ঘটানো হয়, সেই ইন্টারাপ্টটা ঘটে কিভাবে রিঅ্যাক্ট করবে সেই জিনিসগুলোর জন্য আমাদের ইন্টারফেসিং করতে হয়। কিভাবে ইন্টারফেসিংটা হয়? ইন্টারফেস করার জন্য আমাদের বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। তো এই পদ্ধতিগুলো নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। আমরা প্রথম থেকেই দেখি। যেমন একটা দেওয়া আছে নন মাস্কেবল ইন্টারাপ্ট বলতে কি বোঝানো হয়? নন মাস্কেবল ইন্টারাপ্ট হলো কি, হ্যাঁ, আমার সবগুলা শেষ করে দেবো আর কি। তোমাদের এই যে চ্যাপ্টার 9 এবং 10 সবগুলোই দেখাই দিব আর কি। তো এখানে দেখো, নন মাস্কেবল ইন্টারাপ্ট হলো এমন একটি হার্ডওয়্যার ইন্টারাপ্ট যাকে সফটওয়্যার দ্বারা নিষ্ক্রিয় করা যায় না। অর্থাৎ কোনোভাবে এটাকে আমরা একবার ইন্টারাপ্ট ঘটালে এটাকে আমরা বাদ দিতে পারবো না। মাস্কেবল ইন্টারাপ্ট হচ্ছে যেটাকে সফটওয়্যারের মাধ্যমে আমাদের ইনেবল বা ডিসেবল করা যায়, সেটা হচ্ছে মাস্কেবল ইন্টারাপ্ট। এগুলো অতি সংক্ষিপ্ত কোশ্চেন আকারে এই সবগুলোর মধ্যে একটা আসবে, ঠিক আছে? তো অবশ্যই এই 5-6টা কোশ্চেন পড়ে যদি একটা কোশ্চেন পাওয়া যায় তাহলে কেন পড়বে না? তো সবগুলো খুব ভালোভাবে পড়বা। ইন্টারাপ্ট ভেক্টর টেবিল অর্থাৎ আইভিটি, ইন্টারাপ্ট ভেক্টর টেবিল হলো কি? তো এটা হচ্ছে একটা নির্দিষ্ট অংশ মেমোরির, যেখানে করা হয় কি সব ইন্টারাপ্টের সার্ভিস রুটিন বা ঠিকানা, মানে ইন্টারাপ্টের যেই আমাদের যত ধরনের ইন্টারাপ্ট গুলো আছে সেই ইন্টারাপ্ট গুলোকে সিরিয়ালি সাজায় রাখা হয় হচ্ছে এই ইন্টারাপ্ট ভেক্টর টেবিলের মাধ্যমে। অর্থাৎ সকল ধরনের ইন্টারাপ্ট যেখানে রাখা হয় সেটাকে ইন্টারাপ্ট ভেক্টর টেবিল বলে, এবং সেখানে এই অ্যাড্রেস গুলোকে ভেক্টর বলে, ঠিক আছে? ইন্টারাপ্টের অ্যাড্রেস গুলোকে সেখানে ভেক্টর আকারে আইডেন্টিফাই করা হয়। সফটওয়্যার ইন্টারাপ্ট কি? যে বিভিন্ন সফটওয়্যার আইএনটি নির্দেশ ব্যবহার করে যে ইন্টারাপ্ট গুলো ঘটানো হয় সেগুলো হচ্ছে সফটওয়্যার ইন্টারাপ্ট। আর হার্ডওয়্যার ইন্টারাপ্ট হচ্ছে যে আমাদের হার্ডওয়্যার বেজিক কোনো ডিভাইস যেমন কিবোর্ড, মাউস, প্রিন্টার, ডিএমএ কন্ট্রোলার থেকে আসা ইন্টারাপ্ট, যে সিপিইউ নির্দিষ্ট ইন্টারাপ্ট পিনে পাঠানো হয়। অর্থাৎ হার্ডওয়্যারের মাধ্যমে যে ইন্টারাপ্ট গুলো ঘটানো হয় সেগুলোকে হার্ডওয়্যার ইন্টারাপ্ট বলে। তো এই জিনিসগুলো আবার সংক্ষিপ্ত কোশ্চেনে তোমাদের আবার গোছাই সুন্দরভাবে দেওয়া আছে। ইন্টারাপ্ট কি, মাইক্রোপ্রসেসরে কত ধরনের কি কি ইন্টারাপ্ট সংঘটিত হয়। তো ইন্টারাপ্ট কি আমরা জানি যে প্রসেসরের স্বাভাবিক কাজে বাধা প্রদান করে এবং নতুন কোনো সিগন্যালের ভিত্তিতে কাজ করতে বাধ্য করে, সেই জিনিসটাকে আমরা ইন্টারাপ্ট বলি। তো ইন্টারাপ্ট তিন ধরনের হয়: হার্ডওয়্যার ইন্টারাপ্ট, সফটওয়্যার ইন্টারাপ্ট এবং ইন্টারনাল ইন্টারাপ্ট। তো এই তিন ধরনের ইন্টারাপ্ট আছে। তো হার্ডওয়্যার ইন্টারাপ্ট কি আমরা দেখলাম সংক্ষিপ্ত কোশ্চেনে, সফটওয়্যার ইন্টারাপ্ট দেখলাম। ইন্টারনাল ইন্টারাপ্ট হচ্ছে যে আমাদের ইন্টারনাল ইন্টারাপ্ট আমরা একটু বলে দিই যে অভ্যন্তরীণ কোনো অপারেশনের ফলে সৃষ্ট ইন্টারাপ্টকে ইন্টারনাল ইন্টারাপ্ট বলে। যেমন ধরো ডিভাইডেড বাই জিরো অপারেশনের মাধ্যমে, মানে এটা কি আমাদের ইন্টারাপ্ট ঘটে নাই, বাট ইন্টারনালি ইন্টারাপ্ট ঘটে গেছে, বাধা পেয়ে গেছে, কারণ এটা একটা এক্সেপশন তৈরি হয়েছে আর কি। তো এই ধরনের ইন্টারাপ্ট গুলোকে আমাদের বলা হচ্ছে ইন্টারনাল ইন্টারাপ্ট। ইন্টারাপ্টের প্রকারভেদ এখানে আবার বলা হয়েছে সংক্ষিপ্ত করে। এখানে দেখো যে আমাদের বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, যেমন প্রি ডিফাইন ইন্টারাপ্ট, ইউজার ডিফাইন সফটওয়্যার ইন্টারাপ্ট, ইউজার ডিফাইন হার্ডওয়্যার ইন্টারাপ্ট। প্রি ডিফাইন ইন্টারাপ্ট হচ্ছে কি, দেখো এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, যে আমাদের প্রি ডিফাইন ইন্টারাপ্ট বলতে কি বোঝানো হয়, ঠিক আছে? প্রিডিফাইন ইন্টারাপ্ট হচ্ছে কি, যে আমাদের টাইপ 0 থেকে টাইপ 5 পর্যন্ত ডাটা কমিউনিকেশন, আগে পরীক্ষাটা তো দিয়ে নাও, ডাটা কমিউনিকেশন আসুক, আমি ডাটা কমিউনিকেশন নিয়েও কিছু একটা করব, সমস্যা নেই। তো প্রিডিফাইন ইন্টারাপ্ট টাইপ 0 থেকে টাইপ 5 পর্যন্ত ইন্টারাপ্টকে প্রিডিফাইন ইন্টারাপ্ট বলা হয়। তো দেখো আমাদের টোটাল 256টা ইন্টারাপ্ট আছে, বা এইটা মাইক্রোপ্রসেসরের সর্বোচ্চ 256টি ইন্টারাপ্ট সার্ভিস রুটিন ব্যবস্থা রয়েছে, যাকে টাইপ 0 থেকে টাইপ 255 নামে অভিহিত করা হয়। তাহলে 200 টোটাল 256টা ইন্টারাপ্ট, এর মধ্যে টাইপ 0 থেকে টাইপ 255 পর্যন্ত নামে অভিহিত করা হয়। তো প্রিডিফাইন ইন্টারাপ্ট এর মধ্যে কি টাইপ 0 থেকে টাইপ 5 পর্যন্ত যে ইন্টারাপ্ট গুলো আছে এগুলোকে প্রিডিফাইন ইন্টারাপ্ট বলা হয়। এই ইন্টারাপ্ট গুলো ধরন নির্ধারিত ইন্টেল কোম্পানি দ্বারা, মানে আমাদের যে ম্যানুফ্যাকচারার তারাই কি করছে, এই টাইপ 0 মানে কি, টাইপ 1 এর মানে কি, কোন ধরনের ইন্টারাপ্ট, এগুলো ঠিক করে দিছে। যেমন টাইপ 0 ইন্টারাপ্ট হলো ডিভাইডেড বাই 0 ইন্টারাপ্ট। টাইপ 1 হলো কি এরর ইন্টারাপ্ট, ঠিক আছে? টাইপ 1 হলো কি ইন্টারাপ্ট হলো সিঙ্গেল স্টেপ ইন্টারাপ্ট। সিঙ্গেল স্টেপ ইন্টারাপ্ট মানে কি, যখন আমরা ডিবাগিং করি তখন এই সিঙ্গেল স্টেপে মুভ রান করা লাগে, অর্থাৎ একটা একটা করে স্টেপ করে চেক করা লাগে। টাইপ 2 ইন্টারাপ্ট হলো নন মাস্কেবল ইন্টারাপ্ট। এরকম এই টাইপ 0 থেকে টাইপ 5 পর্যন্ত এই ইন্টারাপ্ট গুলোকে ফিক্স করা আছে, এই জন্য এগুলাকে বলা হয় হচ্ছে প্রিডিফাইন ইন্টারাপ্ট। এরপরে ইউজার ডিফাইন্ড সফটওয়্যার ইন্টারাপ্ট। তো এখানে আইএনটি ইনস্ট্রাকশন ব্যয়ের মাধ্যমে সম্পাদিত ইন্টারাপ্টকে ইউজার ডিফাইন্ড সফটওয়্যার ইন্টারাপ্ট বলা হয়, ঠিক আছে? তো এই ইন্টারাপ্ট গুলো হচ্ছে যে আমাদের, যেমন 45H, এটার মানে হচ্ছে যে
69 নম্বর ইন্টারাপ্টকে অ্যাক্টিভ হবে আর কি। ইউজার ডিফাইন্ড হার্ডওয়্যার ইন্টারাপ্ট হচ্ছে আইএনটি আর পিনের মাধ্যমে কোনো ইন্টারাপ্ট সংঘটিত হলে তাকে ইউজার ডিফাইন্ড হার্ডওয়্যার ইন্টারাপ্ট বলে। দেখো আইএনটি এর মাধ্যমে হলে হার্ডওয়্যার সফটওয়্যার, আর আইএনটি আর এর মাধ্যমে হলে হার্ডওয়্যার, ঠিক আছে। আবার মাস্কিং এর ভিত্তিতে নন মাস্কেবল ইন্টারাপ্ট, মাস্কেবল ইন্টারাপ্ট আমরা সংক্ষিপ্ততে দেখছি, অতি সংক্ষিপ্ততে দেখছি। তো এই হলো। আর এখন আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে আছে, সেটা হচ্ছে যে ইন্টারাপ্ট ভেক্টর টেবিল অঙ্কন করো। একটা না, দুইটা কোশ্চেন ইম্পর্টেন্ট এখানে, এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। দেখো আমাদের ইন্টারাপ্ট ভেক্টর টেবিল অঙ্কন করে বর্ণনা করতে হবে, তাই না? তো ইন্টারাপ্ট ভেক্টর টেবিল হচ্ছে কি, যে আমরা বললাম যে টোটাল যে 256টি ইন্টারাপ্ট আছে টাইপ 0 থেকে টাইপ 255 পর্যন্ত, এই সবগুলো যে টেবিলে রাখা হয় সেটা হচ্ছে ইন্টারাপ্ট ভেক্টর টেবিল সম্বলিত। এখানে বলা হচ্ছে কিভাবে, দেখো ইন্টারাপ্ট ভেক্টর টেবিল একটি ডাটা স্ট্রাকচার যে ইন্টারাপ্ট রিকোয়েস্টের তালিকা সম্বলিত ইন্টারাপ্ট হ্যান্ডলার্সের একটি তালিকার সাথে সম্পর্কযুক্ত থাকে। প্রত্যেকটি ইন্টারাপ্ট টেবিলের এন্ট্রিকে ইন্টারাপ্ট ভেক্টর বলে, মানে প্রত্যেকটা এক একটা ইন্টারাপ্ট ভেক্টর। ইন্টারাপ্ট হ্যান্ডলারের এক একটি অ্যাড্রেস। এই ভেক্টরগুলো যদি দেখি, দেখো আমরা এখানে প্রারম্ভিক অ্যাড্রেস হচ্ছে 0, এরপরে প্রত্যেকটা হচ্ছে যে 4 বাইটের করে, 4 সরি আমাদের প্রত্যেকটা হচ্ছে যে আমাদের 4টা করে অ্যাড্রেস ব্লক ধারণ করে আর কি, 0 4 8 এভাবে করে টোটাল 256টার জন্য এক 1 মেগাবাইট জায়গা প্রয়োজন হয় আর কি, ঠিক আছে। তো এই টোটাল হচ্ছে আমাদের 1024টা অ্যাড্রেস মিলে আমাদের টোটাল এই 256টা ইন্টারাপ্টের এই রুটিনটা, যেরকম টাইপ 0 হচ্ছে ওভারফ্লো, সিঙ্গেল স্টেপ, নন মাস্কুল, ব্রেক পয়েন্ট, ওভারফ্লো, টাইপ 5 এটা, তারপর হচ্ছে টাইপ এই এখান থেকে শুরু করে এই টাইপ 6 থেকে 5 থেকে শুরু করে এই যে আমাদের 31 পর্যন্ত, এগুলো হচ্ছে রিজার্ভ। আর ইউজার ডিফাইন হচ্ছে 32 থেকে 255 পর্যন্ত, এগুলোকে বলা হচ্ছে আমাদের ইউজার ডিফাইন। তো এই হলো টোটাল আমাদের ইন্টারাপ্টেড অ্যাড্রেস। আর এখানে আরেকটা দুইটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আরেকটা হচ্ছে যে এক্সটার্নাল হার্ডওয়্যার ইন্টারাপ্ট ইন্টারফেস এবং ইন্টারফেসের দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মিনিমাম মোডে, একটা হচ্ছে ম্যাক্সিমাম মোডে। তো আমরা দেখছিলাম আইও ইন্টারফেসিং, এখানে হচ্ছে যে হার্ডওয়্যার ইন্টারাপ্ট ইন্টারফেসিং। তো ইন্টারাপ্ট ইন্টারফেসিং এর দুইটা মোডে ইন্টারফেসিং করে, একটা হচ্ছে মিনিমাম মোডে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্টারফেসিংটা করা হয় হচ্ছে যে আমাদের শুধুমাত্র প্রসেসরের সাথে আমাদের এক্সটার্নাল হার্ডওয়্যার ইন্টারফেস করা হচ্ছে আর কি, যে এটা হচ্ছে যে ইউজার ডিফাইন 32 থেকে শুরু করে 255 পর্যন্ত। সেম ভাবে এল এর মাধ্যমে অ্যাড্রেস এবং ল্যাসেট এনেবল করা হয়, আইএনটি এর মাধ্যমে হার্ডওয়্যার ইন্টারাপ্ট ঘটানো হয় এবং আইএনটি এর মাধ্যমে সেটা অ্যাকনলেজমেন্ট হয়। আর যদি আমরা ম্যাক্সিমাম মোডে বলি, সেখানে হচ্ছে যে একটা বাস কন্ট্রোলার ব্যবহার করা হয় আলাদাভাবে, সেই বাস কন্ট্রোলারের মাধ্যমে আমাদের এই কাজটা করা হয়, বাকি সবকিছু সেম। এই হচ্ছে আমাদের মিনিমাম মোড এবং ম্যাক্সিমাম মোডে আমাদের ইন্টারাপ্ট ইন্টারফেস। ওকে, লাস্ট চ্যাপ্টার, চ্যাপ্টার 10। এই চ্যাপ্টারে তোমাদের বেশি কিছু পড়া লাগবে না, আমি এখানে তোমাদের বইয়ের বাইরেও দুইটা কোশ্চেন অ্যাড করেছি, যে একটা হচ্ছে কোরাই 3 এবং কোরাই 7 এর বৈশিষ্ট্য। তো এটা বর্তমান সময়ের জন্য, বর্তমান সময়ে এই প্রসেসরগুলো ব্যবহার করা হয় সেজন্য এই ব্যবহার করছি। তো এখান থেকে তোমাদের পড়তেই হবে কোনগুলো, সেগুলো বলে দিচ্ছি। এরপরে একদম থিওরিটিক্যাল অধ্যায় এটা, এখানে আসলে না বোঝার কিছু নাই। তো আমি একবারে পড়তে হবে কোনগুলো সেগুলো বলে দিচ্ছি, আর যেগুলা যাদের লাস্টে সময় থাকবে একটু দেখে নিবা, সেই জিনিসটাও দেখা যাচ্ছে, ঠিক আছে। ওকে, টায়ার্ড হয়ে গেছি, অসুস্থ মানুষ, তোমরা বুঝতে পারতেছো যে অসুস্থ থাকা অবস্থাতে তোমাদের জাস্ট তোমাদের জন্য ক্লাসটা নিচ্ছি। 2 মিনিট জাস্ট নিয়ে নিই। ওকে, তো দেখো চ্যাপ্টার 10 হচ্ছে অ্যাডভান্স মাইক্রোপ্রসেসরের বৈশিষ্ট্য। এখানে অন্য কিছু না, জাস্ট বিভিন্ন ধরনের যে বৈশিষ্ট্যগুলো আছে, কোনটার কি বৈশিষ্ট্য সেই জিনিসগুলো আলোচনা করা আছে। আমরা সিরিয়ালি দেখি, অতি সঙ্গে দেখে দেখি। মাল্টিটাস্কিং কি? টাস্ক, টাস্ক মানে হচ্ছে কাজ, মাল্টিপল কাজ যখন একই সাথে করা হয় তখন সেটাকে বলা হয় মাল্টিটাস্কিং। তো মাল্টিটাস্কিং হলো কি, অপারেটিং সিস্টেমের এমন ক্ষমতা যেখানে একাধিক কাজ বা প্রোগ্রাম একসাথে চালানো যায়। যেমন আমার এখানে বেশ কয়েকটা কাজ চলতেছে, এখানে আমি পিডিএফটা তোমাদের এখানে আলোচনা করতেছি, আমার এদিকে ফেসবুকে লাইভ চলতেছে, আবার রেকর্ডিং চলতেছে, তোমাদের রেকর্ডটা প্রোভাইড করা হবে। ওকে, তো
এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, সুপার স্কেলার আর্কিটেকচার, ঠিক আছে, অবশ্যই অবশ্যই করতে হবে। সুপার স্কেলার আর্কিটেকচার, পেন্টিয়াম প্রসেসরের 3টি এক্সিকিউশন ইউনিট থাকে, ঠিক আছে, 3টা, এবং সবগুলো স্বাধীন, মানে 3টা স্বাধীনভাবে একের পর এক 3 রকম ভাবে কাজ করতে পারে, এজন্য একে সুপার স্কেলার আর্কিটেকচার বলা হয়, ঠিক আছে। বিআইএসটি এটা হচ্ছে যে বিল্ড ইন সেলফ টেস্ট, মানে হচ্ছে পেন্টিয়াম প্রসেসর সময় পাওয়ার অনের সময় পাওয়ার যখন অন করা হয় তখন এই কাজগুলো, কিছু কাজ আছে যেগুলো বিভিন্ন ধরনের ইউনিটের দক্ষতা সঠিকতা পরীক্ষা করায় এই বিআইএসটি এর কাজ, বিল্ড ইন সেলফ টেস্ট, ঠিক আছে। 8086 পরিবারের কয়েকটি প্রসেসরের নাম লিখতে হবে। প্রসেসর বলতে কি যে 8080X মূলত এটার মানে এটাকে বলা হয় হচ্ছে এভাবে যে 80X আর কি, ঠিক আছে, অর্থাৎ 8086 8088 8018 286 386 এগুলো সব হচ্ছে যে এই প্রসেসরের ফ্যামিলি পরিবার এগুলো। তো লেটেস্ট মাল্টিকোর প্রসেসরের উদাহরণ, লেটেস্ট মাল্টিকোর বলতে বিভিন্ন কোম্পানির যে লেটেস্ট প্রসেসর গুলো আছে, এটা জাস্ট দেওয়া আছে, এটা তোমরা একটু জাস্ট নরমালি দেখবা, এটা তোমাদের বইতে মনে হয় নাই। দেখো লেটেস্ট মাল্টিকোর প্রসেসর, ইন্টেলের লেটেস্ট হচ্ছে কি কোর i9 14 জেনারেশনের, এএমডির হচ্ছে রাইজেন 9, তারপরে হচ্ছে যে অ্যাপেলের হচ্ছে যে M3 ম্যাক্স, তারপরে হচ্ছে যে কোয়ালকমের হচ্ছে স্ন্যাপড্রাগন, এআরএম এর কর্টেক্স X4, ঠিক আছে। আর লেটেস্ট হচ্ছে যে যেটা এটা লেখা আছে আর কি। তো এই হচ্ছে যে আমাদের লেটেস্ট প্রসেসরগুলো, এটা জাস্ট একটু দেখে নেবে, এটা মনে রাখার দরকার নেই। ইন্টেল রিয়েল মোড কাকে বলে, রিয়েল মোড হচ্ছে কি যে 8086 থেকে পেন্টিয়াম 4 পর্যন্ত মাইক্রোপ্রসেসর পাওয়ার সরবরাহ করা হলে, রিসেট করা হলে প্রসেসর যে মোড অপারেটর পাওয়ার সরবরাহ করা হলে, অর্থাৎ চালু করার সাথে সাথে যে মোডে থাকে অথবা রিসেট করার পরে যে মোডে চালু হয় সেটাকে বলা হচ্ছে রিয়েল মোড। মাল্টিপ্রসেসিং, মাল্টিপ্রসেসিং তো জানাই যে মাল্টিপল, যখন সিঙ্গেল সিস্টেম যদি একাধিক একের অধিক প্রসেসর একত্রে কোনো কাজ সমাধান করতে পারে তাকে মাল্টিপ্রসেসিং বলে, অর্থাৎ মাল্টিপল প্রসেসর ব্যবহার করে যে কাজটা করা হয় সেটাকে বলা হচ্ছে মাল্টিপ্রসেসিং। আর প্রসেসর গুলো বলা হয় মাল্টিপ্রসেসর অপারেটিং সিস্টেম, ঠিক আছে। তো Intel 8 এবং পেন্টিয়াম ফ্যামিলির মধ্যে পার্থক্যটা একটু দেখে নিবা। কোরাই 3 বৈশিষ্ট্যটা একটু দেখবা, ঠিক আছে, কোরাই 7 একটা মন চাইলে দেখবা। এখান থেকে একটা কোশ্চেন দেখতে হবে, সেটা হচ্ছে কি যে 8086 প্রসেসর ফ্যামিলি সম্পর্কে বর্ণনা করো। এই কোশ্চেনে দেখতে হবে, কারণ এখান থেকে তোমাদের সংক্ষিপ্ত বা রচনামূলক, রচনামূলক আসার সম্ভাবনা কম, বাট এখানে ছোট ছোট যে অংশগুলো আছে সেগুলো সংক্ষিপ্ত আকারে যে কোনো একটা চলে আসতে পারে। যেমন 80186 এর স্পেসিফিকেশন, এখান থেকে স্পেসিফিকেশন গুলো দেখবা। তারপর 286 এর স্পেসিফিকেশন, কোনটা কত বিটের, এখান থেকে কোন জিনিসগুলো দেখবে আমি জাস্ট একটু বলে দিই যে এখান থেকে কোন জিনিসগুলো, সবগুলা এত কিছু পড়া লাগবে না, আমি জাস্ট বলে দিই। যেমন হচ্ছে কি ডাটা বাস কত বিটের, অ্যাড্রেস বাস কত বিটের, মেমোরি ক্যাপাসিটি কত, পিন সংখ্যা কত, ঠিক আছে। এরপরে হচ্ছে কত হার্জে অপারেট হয়, ঠিক আছে, কত হার্জে, এর যেমন 6 8 12 16 এত হার্জে। তারপর হচ্ছে এখান থেকে আরেকটা জিনিস দেখবা যে অ্যাড্রেসিং মোড কতগুলা, আর আর দু একটা জিনিস তোমাদের যেটা সহজ মনে হবে এরকম একটা জিনিস। মূলত এই 4-5টা জিনিস প্রত্যেকটা থেকে একটু মনে রাখবা আর কি, ঠিক আছে। কত বিটের, কত অ্যাড্রেস বাস কত বিটের, অ্যাড্রেসিং ক্যাপাসিটি কত, তারপর হচ্ছে যে কত হার্জে অপারেট হয়, কতগুলা পিন আছে, ঠিক আছে। অ্যাড্রেসিং মোডটা যদি পারো দেখে নেওয়া আর কি, এই জিনিসগুলাই একটু দেখে নেবা আর কি। এই হচ্ছে এই পেন্টিয়াম 4 পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে। এই ছিল হচ্ছে তোমাদের মাইক্রোপ্রসেসর সাবজেক্ট। তো আশা করি কিছু না কিছু তো বুঝতে পারছো অবশ্যই। তো এখন যাই বুঝতে পারছো যাই বুঝতে পারো নাই, তুলনামূলক কঠিন সাবজেক্ট, তো আমি ভেঙে ভেঙে বেশি ভাঙতে যাই নাই, কারণ ভাঙতে গেলে পরীক্ষার আগের দিন তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে। তবে যতটুকু পারছি বোঝানোর চেষ্টা করছি। তো এরপরে তোমাদের যদি যারা আমাদের কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের যদি সমস্যা থাকে গ্রুপে জানাবা, আমি চেষ্টা করব সমাধান দেওয়ার। আর তোমাদের আহ, এখন কোনো সমস্যা থাকলে এটা হ্যাঁ পিডিএফটা দিয়ে দিব ভাইয়া, সমস্যা নাই। পেজে পেজে ফলো রাখো, পেজে আমি আপলোড করে দেবো একটু পরেই। তো আর এ পর্যন্তই, তোমাদের ক্লাস ভিডিওটাও হয়তো আমি আপলোড করে দেবো ইউটিউবে, তো সেটার লিঙ্কও দিয়ে দেবো গ্রুপে তোমাদের। তো যাই হোক, এ পর্যন্তই, ভালো থেকো সবাই, আজকে তাহলে শেষ করি।